থার্স্টি থার্সডের এই পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। এই পর্বের আলোচ্য উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি এ মিডসামার নাইটস ড্রিম। 19 মে 2022 এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। গল্প পাঠ ও সম্পাদনায় থাকবো আমি তমনাশ। শুরু হচ্ছে থার্স্টি থার্সডের এই পর্ব এ মিডসামার নাইটস ড্রিম। এথেন্স নগরীর ডিউক থিসিয়াসের সঙ্গে অ্যামাজনের রানী হিপোলিটারের প্রেম হয়। পরে পরস্পরের বিবাহ বন্ধনে আবদ্ধ হবার সংকল্প করে। বিবাহের শুভ দিন ধার্য হয়। মাত্র 4 দিন বাকি, দিন যেন আর কাটতে চায় না। এথেন্সের রাজপ্রাসাদে বসে থিসিয়াস আর হিপোলিটারের মধ্যে বিয়ের ব্যাপারে আলোচনা হয়। থিসিয়াস হিপোলিটাসকে উদ্দেশ্য করে বলেন, সুন্দরী হিপোলিটা, আমাদের বিয়ের শুভ দিন সমাগত, আর মাত্র 4 দিন পরে নতুন চাঁদ দেখা হবে। তবু মনে হয় মাঝখানের এই 4 দিন যেন কৃষ্ণপক্ষের খয়া খয়া চাঁদের মতো ধীরে ধীরে বিদায় নিচ্ছে। কামনা ফুরিয়ে গেছে, তবু গণিকা অথবা বিগত যৌবনা রমণী কেমন করে তার তরুণ প্রেমাস্পদকে সর্বহারা না করা পর্যন্ত জড়িয়ে থাকে মুক্তি না দিয়ে, তেমনি করে আমাকে বেঁধে রেখেছে যেন। হিপোলিটা তার প্রেমিকা থিসিয়াসকে সান্ত্বনা দেয়। দেখতে দেখতে 4টে দিন রাতের অন্ধকারে মিলিয়ে যাবে। স্বপ্ন দেখে কেটে যাবে 4টে রাতের ব্যবধান। থিসিয়াস প্রেয়সী হিপোলিটারের স্তোকবাক্যে আশ্বস্ত হয়ে প্রিয় পরিচারক ফিলোস্ট্র্যাটকে ডেকে বলেন, এথেন্স নগরীর যুব সম্প্রদায়কে আমোদ প্রমোদে মাতিয়ে তোলো, লঘুছন্দ স্বপ্নচারীদের জাগিয়ে তোলো, সব কিছু দুঃখ ব্যথা চিতার আগুনে ঝেড়ে ফেলে দিয়ে ভস্ম করে দাও। সবার মুখে হাসি না থাকলে এ উৎসব মানাবে না। ফিলোস্ট্রেটে শ্রদ্ধাবনত হয়ে রাজ আদেশ পালনের সম্মতি জানিয়ে কক্ষ পরিত্যাগ করে চলে যায়। থিসিয়াস তাকান হিপোলিটারের দিকে। হিপোলিটা, আমি তোমাকে প্রেম নিবেদন করেছি তরবারির সমতায়, ভালোবাসা জয় করেছি আঘাত হেনে। এবার তোমায় আমি বন্দি করব অপর এক সুরের মাধ্যমে, উৎসব আর আনন্দের মাঝখানে। রাজ অনুচর এসে জানায় 3 জন ভদ্রলোক আর একটি তরুণী আপনার দর্শন প্রার্থী। থিসিয়াস সাথে ওদের সামনে এক প্রৌঢ় ভদ্রলোক সশ্রদ্ধ অভিবাদন জানায়। থিসিয়াস অতি অভিবাদন জানিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকেন। প্রৌঢ় ভদ্রলোক তার পাশে দাঁড়িয়ে থাকা 3 জনের পরিচয় দেয়। তরুণী হারমিয়া আমার কন্যা, অপর 2 যুবক যথাক্রমে ডিমিস্ট্রিয়াস আর লাইস্যান্ডার। মহামান্য রাজার কাছে ক্ষোভ সহকারে প্রৌঢ় রিজিয়াস তার কন্যা হামিয়ার বিরুদ্ধে অভিযোগ আনে। হুজুর, হারমিয়ার সঙ্গে আমি ডিমিস্ট্রিয়াসের বিয়ে দেবো বলে সংকল্প করেছি, কিন্তু এই লাইস্যান্ডার তাতে বাদ সাধছে। ও যেন আমার মেয়েকে জাদু করেছে। আমার মেয়েকে কবিতা লিখে পাঠায়, প্রেমের নানান উপহার আদান প্রদান করে, চাঁদনি রাতে হারমিয়ার ঘরের জানালার পাশে দাঁড়িয়ে ন্যাকামি করে প্রেমের সুরে গান গেয়ে শোনায়। হারমিয়া যেন স্বপ্নাবিষ্টের মতো মোহিত হয়ে যায়। এইভাবে লাইস্যান্ডার আমার মেয়ের মন চুরি করেছে। এছাড়া ওর মাথার কগাছা চুল, সস্তা দরের আংটি, গয়না, শখের জিনিস, এটা সেটা ফুলের তোড়া আর ঠোঙা ঠোঙা মিষ্টি দিয়ে বশ করেছে। হারমিয়ার মতো কোমল প্রাণা কচি মেয়ের চোখে ওই সব জিনিসগুলো ঠিক প্রেম ও দ্যুতির মতো মনে হয়। লাইস্যান্ডার ছলনার সাহায্যে আমার মেয়ের হৃদয়ে গ্রাস করেছে। তাই হারমিয়া আজ আর আমার কথা শোনে না। দিনের পর দিন ওর একগুঁয়েমি বেড়েই চলেছে। সুতরাং মহামান্য হুজুরের কাছে আমার অভিযোগ, হারমিয়া ডিমিস্ট্রিয়াসকে বিয়ে করবে কিনা আপনার সামনে স্পষ্ট করে বলুক। আর তা যদি না বলে, তাহলে হুজুর যেন এথেন্সের আগেকার আইন অনুযায়ী বিচার করবেন। আমার মেয়ে, আমি যাকে খুশি তাকে দান করব, তাতে কার কি বলবার আছে? অন্যথায় হুজুর আইনত ওকে প্রাণদণ্ডের আদেশ দিন। অভিযোগ শুনে থিসিয়াস হারমিয়ার দিকে তাকান। হারমিয়া, তোমার কি অভিমত বলো? সুন্দরী, ভালো করে বিবেচনা করে দেখো। তোমার বাবা হলো জীবন্ত দেবতা। তোমার এই সুন্দর কান্তি তারই সৃষ্টি। তুমি তার হাতে গড়া মোমের পুতুল। ইচ্ছে করলে সে ভেঙে চুরে নিশ্চিহ্ন করে দিতে পারে। অতএব দ্বিমত কেন? ডিমিস্ট্রিয়াস কিচ্ছু অযোগ্য পাত্র নয়। হারমিয়া নতমুখে উত্তর দেয়, লাইস্যান্ডারও তো তাই। থিসিয়াস মৃত হাসতে বোঝাবার চেষ্টা করে। স্বীকার করছি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তোমার বাবা যখন লাইস্যান্ডারের প্রতি বিরূপ, সেক্ষেত্রে ডিমিস্ট্রিয়াস অধিকতর যোগ্য পাত্র। হারমিয়া এবার মুখ তোলে। বাবা আমার চোখ দিয়ে দেখতে চান না কেন?
থিসিয়াস সঙ্গে সঙ্গেই বলেন, তার বুদ্ধি নিয়ে তুমিই বা চলতে পারো না কেন? হারমিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে মিনতি সহকারে বলে, মহারাজ মাফ করবেন, কি এক আশ্চর্য আনন্দে নারীর নম্রতা লজ্জা বিসর্জন দিয়ে কোন সাহসে এই সভায় নিজের গোপন কামনা বলে ফেলেছি জানি না। ডিমেট্রিয়াসকে বিয়ে না করলে আমাকে নিদারুণ শাস্তি ভোগ করতে হবে, তা জেনেও এসব বললাম। থিসিয়াস গম্ভীরভাবে বললেন, প্রাণদণ্ড অথবা চিরকুমারীর ব্রত? তাই বলছি, আবার ভালো করে ভেবে দেখো কোনটা তুমি চাও। তোমার যৌবন, তপ্ত রক্ত, স্বাদ আশা, ওরা কি সহ্য করতে পারবে সন্ন্যাসিনীর জীবনযাপন? সব চাওয়াকে বলিদান দিয়ে যারা চিরকুমারীর ব্রত উদযাপন করতে সক্ষম হয়েছে, হয়তো তারা পুরস্কার স্বরূপ স্বর্গ সুখ লাভ করেছে, কিন্তু সুখ দুঃখের এই পৃথিবীতে আঘাত গোলাপ কাঁটার মোটায় ঝরে পড়া অনাঘাত ফুলের চেয়ে অনেক অনেক বেশি সুখী। যে ফুল একটা ফুটে একলাই ঝরে পড়ে, তার সার্থকতা কোথায়? হারমিয়া আগের মতোই দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, মহারাজ, একা ফুটে একাই ঝরে যাব, তবু বাবার এই অন্যায় আদেশ মেনে নিয়ে ইচ্ছের বিরুদ্ধে কাকেও আমার এই অনাঘাত দেহের স্বাদ গ্রহণ করতে দেব না। থিসিয়াস তেমনি গম্ভীর স্বরে জানালেন, আগামী শুক্লপক্ষে আমার বাগদত্তা জীবনসঙ্গিনী হবে, সেই দিন অবধি সময় দিচ্ছি, ভালো করে ভেবে উত্তর দিও। মনে থাকে যেন, বাবার আদেশ না মানলে তোমার মৃত্যুদণ্ড হবে, অথবা ডায়না দেবীর মন্দিরে চিরকুমারীর ব্রত নিয়ে সারা জীবন কাটাতে হবে। আর যদি বাবার কথা মতো ডিমিস্ট্রিয়াসকে বিয়ে করো, সে কথা অবশ্য আলাদা। ডিমিস্ট্রিয়াসের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে হারমিয়ার দিকে চেয়ে বলে, হারমিয়া, তর্ক করো না। আর শোনো লাইস্যান্ডার, ভালো চাওতে এখনও আমার অধিকার মেনে নিয়ে তোমার এই উন্মাদের মতো দাবি তুলে নাও। লাইস্যান্ডার ভ্রুকুটি করে ডিমিস্ট্রিয়াসকে বলে, তাই নাকি? বেশ তো, হারমিয়ার বাবা তোমাকে ভালোবেসে ফেলেছেন, তবে আমার হারমিয়ার ভালোবাসায় ভাগ বসাতে আসছো কেন? তার চেয়ে তুমি বরং হারমিয়ার বাবাকেই বিয়ে করে ফেলো। ইজিয়াস খুঁচিয়ে ওঠে, লাইস্যান্ডার, মুখ সামলে কথা কও। ডিমিস্ট্রিয়াসকে আমি ভালোবাসি, তাই আমার ভালোবাসার পাত্রী হারমিয়াকে তাকেই দিয়ে যাব। লাইস্যান্ডার বেশ উত্তেজিত হয়ে ওঠে, তারপর জোর গলায় জবাবটা দেয়, শুনুন হারমিয়ার বাবা, আমি বংশগৌরব বা অর্থ সামর্থ্যে কোনো অংশে ডিমিস্ট্রিয়াসের চেয়ে কম নয়। হারমিয়াকে আমি অনেক বেশি ভালোবাসি। ওর এই ভিত্তিহীন অহংকারের চেয়ে আমার যোগ্যতা ঢের বেশি। তাছাড়া হারমিয়া আমাকেই ভালোবাসে, কাজে আমার অধিকার ক্ষুণ্ণ হতে দেব কেন? আর ওই ডিমিস্ট্রিয়াস এর আগে নেভারের মেয়ে হেলেনাকে যে প্রেম নিবেদন করেছে, তার প্রমাণের অভাব নেই। দুঃখ হয় হেলেনা না জেনে ওই চরিত্রহীন বিশ্বাসঘাতকটাকে দেবতা জ্ঞানে পুজো করে বলে। থিসিয়াস কি যেন ভাবেন, আমিও এই বিষয়ে কিছুটা শুনেছি বটে। কথাটা ডিমিস্ট্রিয়াসকে বলি করে আর বলা হয়ে ওঠেনি। ইজিয়াস আর ডিমিস্ট্রিয়াস, তোমরা দুজনে আমার সঙ্গে দেখা করবে, তোমাদের কিছু শিক্ষা দেব। সবাই যখন চলে যাচ্ছে, থিসিয়াস হারমিয়াকে ডাকেন, তারপর সতর্ক করে দেন সে যেন তার এই খেয়াল খুশিগুলো ছেড়ে দিয়ে বাবার কথা শোনে, তা নইলে ও আইনত যোগ্য দণ্ড পাবে। ইজিয়াস আর ডিমিস্ট্রিয়াস রাজার আদেশ পালন করবার জন্য চলে যাবার পর লাইস্যান্ডার হারমিয়ার মুখের দিকে তাকায়। হারমিয়া, তোমার গালের গোলাপি আভা মিলিয়ে গিয়ে মুখখানা তো শুকিয়ে গেছে কেন? হারমিয়া অভিমানে ভেঙে পড়ে, অনাবৃষ্টিতে মনের গোলাপ নিরস হয়ে গেছে, চোখের জল ভিন্ন, কোথাও আর রস বলতে কিছু নেই। লাইস্যান্ডার হতাশার সুরে বলে, ও বুঝেছি, ইতিহাস, কাব্য, কাহিনী যা কিছু পড়েছি বা শুনেছি, সর্বত্রই সেই একই কথা, প্রেমের গতি নাকি সর্পিল। কিন্তু সবেতেই একটা কারণ থাকে, যেমন ধরো বংশের অসামঞ্জস্য। লাইস্যান্ডারের আক্ষেপ শেষ হওয়ার আগেই হারমিয়া বলে, থাকে জানি, বংশের শেষ গর্ব গরিবকে হেনস্থা করে। হারমিয়া ভ্রুকুটি করে বলে, মানে যাকে বলে বৃদ্ধস্য তরুণী ভার্যা। লাইস্যান্ডার হাসে, বাহ, কপট বন্ধুর ঘটকালিতে বিয়ে হওয়ার ফলে। হারমিয়া এবার ফুঁসিয়ে ওঠে যেন, তা বলে কি অপরে যে স্বামী বাছাই করবে, সেই অন্যায়কে মেনে নিয়ে সেই স্বামীর পায়ে প্রেম নিবেদন করতে হবে? লাইস্যান্ডারের কণ্ঠে ভেসে ওঠে আক্ষেপে সুর। হারমিয়া, যেখানে প্রকৃত প্রেম স্ফূর্ত হয়ে উঠেছে, সেখানে যুদ্ধ, ব্যাধি আর মৃত্যুর বিপত্তি দেখা গেছে। ভালোবাসা স্থায়ী হয়নি সেখানে, যেন মাত্র একটা শব্দ ছাড়া আর কিছু নয়। তারপর এক লহমায় আকাশ ভেঙে মেদিনী কাঁপিয়ে মানুষের আর্ত রব উঠবার আগেই অন্ধকারে মূর্খর গর্তে মিলিয়ে গিয়ে লয় হয়ে যায় সবশেষে। হারমিয়া লাইস্যান্ডারের সুরে সুর মেলায়, প্রত্যেক প্রেমিকেরই যদি এত বাধা, তাহলে দেখছি বিধির বিধানকে এড়ানো চলবে না। ধৈর্য আমাদের ধরতেই হবে। ভালোবাসার সঙ্গে সঙ্গে যেমন রাশি রাশি চিন্তা, স্বপ্ন, হা হুতাশ, আশা আর আনন্দ, অশ্রু আসে,
যারা মানুষের অসহায় ভালোবাসার চিরদিনের বন্ধু, চিরকাল যেমন করে বিরহ এনেছে ঠিক তেমন করেই আনুক। লাইস্যান্ডার হঠাৎ যেন উচ্ছ্বসিত হয়ে ওঠে। সে আবেগ ভরা কণ্ঠে বলে, হারমিয়া, তোমার কথাই সত্যি। শোনো, এখান থেকে 10.5 ক্রোশ দূরে আমার এক বিধবা নিঃসন্তান মাসিমা থাকেন। তার অনেক টাকা কড়ি আছে, অথচ কোনো ছেলে মেয়ে নেই। আমাকে আপন ছেলের মতো ভালোবাসেন। আমরা দুজনে গিয়ে ওখানে অপেক্ষা করব, বিয়ে করব। সেখানে এখানকার আইনের বিধিনিষেধ নেই। যদি সত্যিই তুমি আমায় ভালোবেসে থাকো, তাহলে কাল গভীর রাতে বাড়ি থেকে বনে পালিয়ে এসো। বনের মধ্যে যে মাসে যেখানটায় হেলেনার সঙ্গে একটা সকালে প্রণাম জানিয়েছিলাম, ঠিক সেইখানে আমি তোমাদের জন্য অপেক্ষা করব। লাইস্যান্ডারের আবেগময় প্রস্তাবে হারমিয়া অভিভূত হয়ে জানায়, লাইস্যান্ডার, কন্দর্পের পুষ্পধনু আমার সাক্ষী। আমি শপথ করছি তার সেনার তীরে আমার প্রতিশ্রুতি রইল। আর ভেনাস যদি প্রেমগ্রহ দিয়ে দুটি হৃদয়কে বাঁধেন, তার বাঁধন শ্বেত কপতের পুণ্য নামে এবং সাগরের বুকে প্রেমিক ট্রোজানের জাহাজ দেখে কার্থেজের রানীর বুকে যে প্রেমের আগুন জ্বলে উঠেছিল, সেই পবিত্র আগুন ছুঁয়ে আর যুগ যুগ ধরে পুরুষ অনন্ত প্রেমের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, সেই সব পবিত্র নামে আমি শপথ গ্রহণ করে বলছি, আগামীকাল আমি ঠিক জায়গায় তোমাদের কাছে আসব। এমন সময় হেলেনাকে দেখতে পেয়ে লাইস্যান্ডার আত্মগোপন করে চুপিসারে বলে, তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করো না যেন। হারমিয়া নিজেকে সামলে নেয়। হেলেনা কাছে আসতে সে জিজ্ঞাসা করে, আয় হেলেনা, সত্যিই তুই সুন্দরী, তা চলেছিস কোথায়? হেলেনা ওর দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে বিদ্রুপের সুরে বলে, সত্যিই আমি সুন্দরী, ওকে তো বলিস নে, আগে তুলে নে বলছি এই বিশেষণ। তোরই ওই দুটো চোখ ডেমিস্ট্রিয়াসকে চুম্বকের মতো আকর্ষণ করে, আর ওর চোখে তুই একমাত্র সুন্দরী। তোর কণাগুলো যেন গানের সুর তুলে দোয়েল শ্যামার কাকলিকে হার মানায়। ফসল যখন সবুজ বর্ণ ধারণ করে, তখন কাশের বনে সাদা মেলার বসে যায়। শুনেছি এই সময় একের অসুখ বিসুখ হলে তার ছোঁয়া লেগে অপরেরও হয়, কিন্তু রূপ যেন এমন ছোঁয়াচে হয় না ভাই। আর তোর এই সুন্দর রূপটা ছোঁয়াচে রোগের মতো আমার গায়ে লাগে না কেন? এই দুনিয়াটা যদি আমার হতো, তাহলে ডেমিস্ট্রিয়াসের মন পাওয়ার জন্য তোকে সব কিছু বিলিয়ে দিয়ে বিনিময়ে শুধু তোর এই সুন্দর রূপটা চেয়ে নিতাম। হারমিয়া, আমাকে শিখিয়ে দে না ভাই, কী কৌশলে তোর রূপ মন ধরে ডেমিস্ট্রিয়াসের মন নিয়ে ছিনিমিনি খেলছিস। হারমিয়া রসিকতা করে, কি বলবো রে হেলেনা, আমি যদি চোখও রাঙাই তাহলেও সে আমায় ভালোবাসে। হেলেনার মুখ থেকে হাসি মিলিয়ে যায়। আর আমি শত হাসিতেও ওকে একটি বারের জন্য কাছে আনতে পারিনি। হারমিয়া আগের মতোই বলে, জানিস, আমি যদি অপমানও করি তবুও ও আমায় ভালোবাসে। হারমিয়া আগের মতোই বলে, জানিস, আমি যদি অপমানও করি তাও ভালোবাসবে। হেলেনা দীর্ঘশ্বাস ফেলে। আর আমি যতই ঘৃণা করি না কেন, ও তত আমার পাশে পাশে ফেরে। হেলেনা আক্ষেপ করে, ঠিক বিপরীত, আমি যতই তার কাছে কাছে যাই, ও ততই আমায় অবজ্ঞা করে উপহাস করে। হারমিয়া এবার মুচকে মুচকে হাসে। ডেমিস্ট্রিয়াস যদি আমায় দেখে মজে যায়, তাতে আমার কি দোষ বল? হেলেনা হতাশার সুরে বলে, দোষ তোর নয়, দোষ তোর এই রূপের। ওই দোষটা যদি আমার থাকতো রে, সে ভাবনা আর তোকে করতে হবে না। ডেমিস্ট্রিয়াস আর কোনো দিন আমার মুখ দেখতে পাবে না। লাইস্যান্ডার আর আমি দুজন এখন থেকে চিরদিনের মতো পালিয়ে যাবার মতলব করেছি। যতদিন লাইস্যান্ডারকে আমি দেখিনি, ততদিন এই এথেন্স নগরীকে স্বর্গ বলে মনে হতো। তাহলে বোঝো আমার ভালোবাসায় কী জিনিস আছে। স্বর্গ এখন আমার কাছে নরক, অমৃত আজ গরল। হঠাৎ লাইস্যান্ডারের কণ্ঠস্বর শুনে প্রথমটা হারমিয়া আর হেলেনা হকচকিয়ে যায়। তারপরে পরস্পর নিজে সামলে নেয়। লাইস্যান্ডার আত্মপ্রকাশ করে হারমিয়ার কাছে এসে আলিঙ্গনে আবদ্ধ করে বলে, লুকোচুরির মধ্যে আমি নেই, স্পষ্টই জানাচ্ছি। কাল যখন চাঁদ বনের জলাশয়ের আয়নায় আপন রূপালী মুখ দেখবে অন্ধকারের মধ্যে, তখন আমরা দুজনে শহরের সীমানা পার হয়ে চিরমুক্তির আশায় চুপিসারে পালিয়ে যাব। হারমিয়া ভুলে যায় যে হেলেনা তারই পাশে দাঁড়িয়ে আছে। সে প্রেমের আবেশে বিভোর হয়ে বলে, বনের মধ্যে তুই আর আমি যেখানটায় শিউলি বনের বিছানায় শুয়ে রাত কাটিয়েছিলাম, সেইখানটায় লাইস্যান্ডার আমার গলায় বড়মাল্য পরিয়ে দেবে। তারপর দুজনে চলে যাব আর ফিরব না। নতুন দেশে গিয়ে নতুন বন্ধু আর নতুন প্রতিবেশী খুঁজে নেব। এবার ভেসে যাব অজানার উজানে। প্রিয় বান্ধবী, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুই যেন ডেমিস্ট্রিয়াসকে পেয়ে সুখী হোস। এইবার হারমিয়া লাইস্যান্ডারের দিকে ফিরে উদাস কণ্ঠে বলে, লাইস্যান্ডার, বাহুডোর খোলো, মনে থাকে যেন প্রতিশ্রুতির কথা। কাল মাঝরাতের আগে আর তোমার সঙ্গে দেখা হবে না। প্রেমের নয়নে লেখা থাকবে আদেখার তৃষ্ণা। লাইস্যান্ডার হারমিয়াকে আলিঙ্গন মুক্ত করে।
তোমার কথাই সত্যি হোক। হারমিয়া চলে যাওয়ার পর লাইসান্ডার হেলেনাকে বিদায় জানায়। বিদায় প্রিয়সখী হেলেনা, ডেমেস্ট্রিয়াস যেন তোমার অকৃত্রিম ভালোবাসার দানের প্রতিদান দেয়। হেলেনা লাইসান্ডারে চলে যাওয়া পথের পানে চেয়ে থাকে যতক্ষণ দেখা যায়, তারপর আপন মনে বলে, কারো আনন্দ আর কারো দুঃখ। এথেন্স নগরীতে আমার রূপের কি সুখ্যাতি কম? কিন্তু তাদের কি আর আসে যায়? ডেমেস্ট্রিয়াস সর্বদা এড়িয়ে চলে যেতে চায়। সবার যা জানা আছে ও যেন জেনেও তা জানতে চায় না। ডেমেস্ট্রিয়াসের মুখখানা দেখলে উন্মাদিনী হয়ে উঠি। সে সবচেয়ে নিকৃষ্ট জীব, যার অগাধ দোষ ত্রুটি আছে। প্রেম ভালোবাসা তাকেও শাশ্বত সুন্দর করে রাখে। চোখ দিয়ে ভালোবাসা দেখা যায় না, ভালোবাসা দেখা যায় মনের ভিতর দিয়ে। তাই তো নভোচারী কামদেব মানুষের কাছে চক্ষুহীন বলে বিদিত। ভালোবাসার বিবেক বুদ্ধি বলে কোনো জিনিস নেই, নেই কোনো দৃষ্টি, শুধু গতি আছে বলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে চলেছে দুর্বার গতিতে। সে যেন খেয়ালি এক শিশুর মতো, যার খেলাই হচ্ছে ভুল করায়। নিজে যেমন কাঁদে তেমনি অপরকে কাঁদায়। হেলেনা দীর্ঘশ্বাস ফেলে। অথচ ওই ডিমিস্ট্রিয়াসই একদিন হারমিয়াকে দেখার আগে আমাকেই ভালোবেসেছিল। কতদিন সে শপথ করে বলেছে সে আমার, কত না শপথ যেন শিলাবৃষ্টি। পরে হারমিয়ার প্রেমের উত্তাপে সেই শিলা কণিকা দ্রবীভূত হয়ে গেছে। অপমানিত শপথের বাণী হাওয়ায় বিলীন হয়ে গেছে। প্রতিশোধের তীব্র আগুন দাউ দাউ করে জ্বলে উঠে হেলেনার মনে। সে দাঁতে দাঁত পিষে বলে, আমি ডিমিস্ট্রিয়াসকে বলে দেব। হারমিয়া পলাতকা, সে ছুটে যাবে বনের মধ্যে। তবু আশা রাখি খুঁজে খুঁজে হয়রান হয়ে যখন হারমিয়ার কোনো সন্তান মিলবে না, তখন ক্লান্ত হয়ে পড়বে, আর শ্রান্ত ক্লান্ত অবস্থায় ফিরে এসে ধরা দেবে আমার বাহুপাশে। এথেন্স নগরীর পিটার কুইন্স নামক এক ছুতোর মিস্ত্রির ঘরে স্থানীয় সমাজসেবীদের এক বৈঠক বসে। রাজা থিসিয়াসের বিবাহ উপলক্ষে একটা নাটক মঞ্চস্থ করবার পরিকল্পনা হয়েছে। অভিনেতাদের তালিকা অনুযায়ী সবাই এসে হাজির। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো, সবাই যে যার ভূমিকা ভালো করে মুখস্থ করে আগামীকাল রাতে শহরের অনতি দূরে বনের মধ্যে সমবেত হবে। সেখানে চাঁদের আলোয় চলবে নাটকের মহড়া। শহরের মাঝে মহড়া দিলে হইচই শুনে প্রতিবেশীরা ঠান্ডা করে ছাড়বে। পরদিন রাতে এথেন্স নগরীর উপকণ্ঠে বন। সে বনে পরীরাও আসে। পাক নামে এক বালক পরী পরীর রানী টিটানিয়ার এক সহচরী পরীকে যেতে দেখে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছিস? সহচরী পরী আর চোখে পাকের দিকে তাকিয়ে বলে, চাঁদ থেকে অনেক দূরে, সারা দুনিয়া ঘুরে বেড়াই, দুষ্টু ছেড়ে যেতে দে। পাক হাসে। পরিরাজ ওবেরনও এই বনে আজ রাতে ফুর্তি করবেন বলে ঠিক করেছেন। পরিরানীকে সাবধান করে দিস, তিনি যেন রাজার ত্রিসীমানায় না আসেন। জানিস, ভারতবর্ষ থেকে সুন্দর একটা ছেলে আসার পর থেকেই রানী তাকে চাকর বানিয়ে নিজের কাছে রেখে দিয়েছেন। রাজা তাকে চাই, রানীও ছাড়বে না। এই নিয়ে রাজা রানীর মধ্যে দারুণ ঝগড়া বেঁধে গেছে। রাজাও আসতে দেখে পাক সভয়ে বলে, ওরে বাবা, ওই রাজা এইদিকেই আসছেন, মানে মানে কেটে পড়। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। শুধু রাজা ওবেরন নয়, রানী টিটানিয়াও সদল বলে আসেন বনের মধ্যে। পরিরাজ পরিরানীকে দেখতে পেয়ে বজ্রকণ্ঠে বলেন, উদ্ধত রানী, চাঁদের আলোয় তোমার সঙ্গে কি অমঙ্গলের দেখা? রানী রাজার কথা জবাব না দিয়ে এর একরকম উপেক্ষা চলে আদেশ করেন সহচরীদের। সেই হিংসুটে পরিরাজ এসে পড়েছে, ওর ছায়া মারালেও পাপ। চল আমরা এখান থেকে চলে যাই। পরিরাজ ওবেরন দৃঢ়স্বরে বাধা দেন। টিটানিয়া, তুমি কি আমায় স্বামী বলে মানতে চাও না? দাঁড়াও তোর পিতা নারী। পরিরানী টিটানিয়া ফুঁসিয়ে ওঠেন, তুমিও কি আমার স্ত্রীরূপে গণ্য করো? তুমি ভাবো আমি কিছুই খবর রাখি না? তুমি না পুরীর দেশ থেকে পালিয়ে মেষপালকের ছদ্মবেশ ধরে সারাটা দিন ধরে বাঁশি বাজিয়ে প্রেমের গান গেয়ে কামুক ফেলিটাকে প্রেম নিবেদন করেছো? আর আজ যে ভারতবর্ষের শ্যামল ভূমি ত্যাগ করে এখানে কি মনে করে এসেছো, তাও আমার অজানা নয়। তোমার আগেকার প্রেমিকা সেই ষাঁড়ের মতো চেহারার মেয়েটা যে বড়মহিটি যোদ্ধার বেশে পুরুষ সৈনিকের সঙ্গে যুদ্ধ করত, সেই প্রেমিকার সঙ্গে বিয়ে হবে এথেন্সের রাজা থিসিয়াসের সঙ্গে। সেই জন্যই তুমি দিশাহারা হয়ে ছুটে এসেছো। পরিরাজ ওবেরন সব শুনে যেন তেলে বেগুনে জ্বলে ওঠেন। তিনি তীক্ষ্ণ ও রাগত কণ্ঠে পরিরানী টিটানিয়াকে পাল্টে জবাব দেন, টিটানিয়া, তোমার মুখে অন্তত হিপোলিটার নাম শোভা পায় না, আর তার জন্যে তোমার রীতিমতো লজ্জিত হওয়া উচিত। তোমার সঙ্গে থিসিয়াসের গোপন প্রেমের কথা আমিও জানি। থিসিয়াস যখন পেরিজিনিয়ার প্রেম বিভোর, তুমিই তো তখন ওর হাত ধরে টেনে সরিয়ে দিয়ে জ্যোৎস্না রাতে থিসিয়াসের সঙ্গে প্রেমলীলায় মেতে উঠেছিলে। থিসিয়াস কাকেও বিয়ে করবার মনস্থ করলে তুমি তা ভেঙে দেওয়ার চেষ্টা করো কেন? আর থিসিয়াস তোমারই উস্কানিতে এগল অ্যারিয়াডার অ্যাস্টিওপাকে বিয়ে করবার কথা দিয়ে বঞ্চনা করেছে। টিটানিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সব মিথ্যে কথা। এ তোমার নিষ্ফল আক্রোশের
কথা ছাড়া আর কিছুই হতে পারে না। আর তোমার অপকর্মের জন্য পৃথিবীর মানুষ ঋতুগুলোর পৃথক পৃথক সত্তাকে উপলব্ধি করতে পারছে না। এই অশান্তি খাপছাড়া পরিবেশ তোমার আর আমার দোষেরই পরিণাম। আমরাই ওদের মা বাপ, সব দায়িত্ব আমাদের। পরিরাজ ওবেরন কি যেন ভাবেন। সবই তোমার কারচাচি। আমি শুধু একটা ছোকরা চাকরকে চেয়েছিলাম, তা দিয়ে দিলেই সব ঝঞ্ঝাল মিটে যেত। বনের রানী রাগতভাবেই জবাব দেন, আমি তো দিতে পারবো না। ওই বালকের মা আমাকে ভালোবাসতো আর অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করতো। মরণশীল মানুষ ওই বালকের মা ওর জন্ম দিয়ে গিয়ে মারা গিয়েছে। আমি সেই পরম ভক্তিমতী পুণ্যস্মৃতির সম্মানেই তোমাকে বিমুখ করেছি। ওবেরন গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করেন, রানী, আর কতদিন তুমি এই বনের মধ্যে থাকার মতলব করছো? টিটানিয়া সহজ সুরে জবাব দেন, এথেন্সের রাজা থিসিয়াসের বিয়ের দিন অবধি এখানেই থাকবো। হাড় মেনে মাথা নিচু করে যদি আমাদের উৎসবে যোগ দাও তো ভালো, নতুবা আমার সান্নিধ্য বাঁচিয়ে সোজা পথে দেখতে পারো। পরিরাজ ওবেরন শেষবারের মতো জানান, ওই বালককে আমাকে দিয়ে দিলেই আমি চলে যাব। পরিরানী একই জবাব দেন, আমিও তোমাকে বলছি, সমগ্র পরিরাজ্যের বিনিময়ে আমি ওই স্নেহের বালককে তোমার হাতে দেব না। তারপর সহচরীদের উদ্দেশ্য করে বলেন, চলো তো এখান থেকে চলে যাই। এখানে থাকলে ক্রমাগত বাগবিতণ্ডার ফলে এক সাংঘাতিক পরিবেশ সৃষ্টি করবে। ওদের চলে যাওয়া পথের পানে চেয়ে ওবেরন আস্ফালন করেন, যাচ্ছ যাও, এই অপমানের প্রতিশোধ তোলা রইল। তারপর বাঘকে ডেকে বলেন, বাঘ, তোমার মনে আছে একদিন দুজনে সমুদ্র সৈকতে বসেছিলাম? বাঘ ঘাড় নেড়ে সম্মতি জানালে তিনি ভালোবেসে আপন মনেই বলতে থাকেন, আকাশের তপস্যারত চাঁদ ঘুমন্ত পৃথিবীর মাঝখানে মহাশূন্যে আবির্ভূত হলেন স্বয়ং কন্দর্পদেব। সঙ্গে সঙ্গে আবারও দেখলাম পশ্চিম দিক থেকে বিশাখা নক্ষত্র শ্বেতবসনা তপস্বিনীর বেশে চন্দ্রদেবকে প্রণাম জানাতে চলেছেন। মদন বিশাখার হৃদয়ে লক্ষ্য করে প্রেম বাণ নিক্ষেপ করলেন। ভক্তিময় চন্দ্রদেবের জ্যোৎস্নার স্নিগ্ধ জাল পেতে মদনের সেই অজেয় বাণকে পরাহত করলেন। আকাশ মন্দিরের উদাসী পূজারিণী বিশাখা দেবী নিরুদ্বেগ তীর্থযাত্রায় অগ্রসর হলেন। দেখলাম মদনদেবের সেই ব্যর্থ তীর পশ্চিম উপকূলে একটা শুভ্র ফুলের ওপর পড়ল। নিমেষের মধ্যে সেই ফুলের রং নীল হয়ে এলো। সেই থেকে গ্রামের লোক, বিশেষ করে মেয়েরা, ওই ফুলটার নাম রেখেছে অলস প্রেম। তোকে তো বলেছি সেই ফুল কোথায় পাওয়া যায়, তুই গিয়ে সেই নীল ফুলটা তুলে নিয়ে আসবি। জানিস সেই ফুলের মাত্র এক ফোঁটা নির্যাস যে কোনো ঘুমন্ত পুরুষ বা রমণীর নিমিলিত চোখের পাতায় ফেলে দিলে সে যে কোনো জীবনই হোক না কেন তাকেই উন্মাদের মতো ভালোবেসে ফেলবে। কিন্তু জলজ জন্তু আধক্রোশ যাবার আগেই এই ফুলটা নিয়ে আসা চাই। বাঘ পরিরাজ ওবেরনের মুখে নিজের গুণগান শুনে মনে মনে গর্ব অনুভব করে বসে বীরদর্পে বলে, মহারাজ, আধ প্রহরের মধ্যে আমি সারা বিশ্বটাকে পাকদণ্ডি দিয়ে ঘুরে আসতে পারি। তারপর পরিরাজ ওবেরনকে শ্রদ্ধাবনত হয়ে প্রণাম জানিয়ে চলে যায়। ওবেরন বালক পরিপাকে চলে যাওয়া পথের গানে তাকিয়ে থাকে আর তারপর মনে মনেই বলেন, আগে ফুলটা হাতে আসুক, তারপর টিটানিয়া যখন ঘুমে ঢলে পড়বে সেই সময় আমি নিজের হাতে অলস প্রেম ফুলের রস ঘুমন্ত প্রাণীর নিমিলিত চোখের পাতায় ঢেলে দেব। ঘুম ভাঙার পর সামনে সিংহ, ভালুক, নেকড়ে, ষাঁড়, এমনকি সব, তাতে তামিল মারা একটা বাঁদরও যদি হয় তাকেই ভালোবেসে ফেলবে উন্মাদিনীর মতো। অবশ্যই আমার কাছে আর একটা শিকড় আছে যা দিয়ে ওই মায়ের ঘর কাটানো যাবে। তবে টিটানিয়ার মায়ের ঘর কেটে যাবার আগেই ছেলেটাকে ছিনিয়ে নেবে। এমন সময় কাদের যেন পায়ের শব্দ শোনা যায় অস্পষ্টভাবে। পরিরাজ ওবেরন গোপন মনে ওদের কথা শোনবার জন্য সঙ্গে সঙ্গে হাওয়ায় মিলিয়ে যান। ডিমিস্ট্রিয়াসকে পিছু পিছু হেলেনাকে আসতে দেখা যায়। ডিমিস্ট্রিয়াস জিজ্ঞাসা করে, লাইসেন্ডার হার্মিয়া কোথায়? তোমার কথা শুনে উদ্ভ্রান্তের মতো ছুটে এসেছি। সব মিছে কথা, বলে দিচ্ছি, আমার পিছু নিও না, চলে যাও। হেলেনা আত্মহারা উন্মাদিনী যেন। সে ডিমিস্ট্রিয়াসকে মিনতি করে বলে, আমি মিশে বলিনি, স্বেচ্ছায় তোমার সঙ্গে আসতেও চাইনি, তুমিই আমায় টেনে নিয়ে চলেছ। ওগো নিষ্ঠুর, তোমার এই অমুক আকর্ষণ তুলে নাও, আমি আর তোমার নামও মুখে আনবো না কোনোদিনও। ডিমিস্ট্রিয়াসের মুখে বিরক্তির চিহ্ন ফুটে ওঠে। আমি তোমাকে লোভ দেখাইনি বা কোনো আশাও দিইনি। আমি তোমায় কোনোদিন ভালোবাসিনি, আজও বাসি না। হেলেনা কম্পিত কণ্ঠে জানায়, কিন্তু আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি। আমায় মারো, ধরো, তবু আমি তোমায় ছেড়ে যেতে পারবো না। ডিমিস্ট্রিয়াস এবার রেগে যায়। তোমায় দেখলে আমার গা জ্বালা করে। আর তাছাড়া ভুলে যেও না, এটা গভীর বন, তোমার ওই দেহটা একেবারে অভোগ্য বস্তুর মতো ফেলনা নয়। তাই বলছি চলে যাও, নাহলে সতীত্ব বজায় রাখতে পারবে না। আর সাহাব বলছি, আমি কেটে পড়বই।
এখন তোমাকে একা পেয়ে জঙ্গলের হিংস্র জানোয়ারগুলো তোমার এই নধর দেহটা কুবলে কুবলে খাবে। হেলেনা ভ্রুকুটি করে। জানোয়ারগুলো তবু তোমার মতো হিংস্র নয়। আর যেখানেই পালাবার চেষ্টা করো না কেন, আমি তোমার সঙ্গ ছাড়ব না। যে সাহসী পুরুষ নির্ভয়ে বনে ঘুরে বেড়ায়, ভীরু নারী তারই পিছু নিয়ে থাকে। ডিমিস্ট্রিয়াসের ক্রোধ চরমে ওঠে। ফের যদি আমার কিছু নেবার চেষ্টা করো, এই বনের মধ্যে তোমার দেহভিঙ্গার থেকে সতীত্বের ভাণ্ডারের বেশ কিছু অপচয় করে ফেলাটা আমার পক্ষে অসম্ভব হবে না। হেলেনার কাছ থেকে কোনো জবাব না পেয়ে ডিমিস্ট্রিয়াস শেষ পর্যন্ত আত্মগোপন করার চেষ্টা করে। হেলেনা চিৎকার করে ডাকতে ডাকতে সেই দিকে ছোটে। পরিরাজ ওবেরন সব গোপনে শুনছেন। এবার আত্মপ্রকাশ করে নির্যাতিত হেলেনার দুঃখে সমবেদনা জানান। সুন্দরী, এই গভীর অরণ্য থেকে ফিরে যাবার আগেই আমি তোমার অরণ্যের চাকা ঘুরিয়ে দেব। এই নরাধমটা দেখবে তোমার প্রেমে মেতে তোমার পিছু পিছু ঘুরবে। বালক পরিপাক ফিরে এসে অলস প্রেম ফুল নিয়ে। ওবেরন ওকে বলেন, তুমি ওই ফুলটার একটুখানি ছিঁড়ে নিয়ে মনের মধ্যে ওই দিকটায় চলে যা এক্ষুনি। দেখতে পাবি একটা রূপসী একজন শহুরে পাষণ্ড চ্যাংড়া ছেলের পিছনে পিছনে কাঁদতে কাঁদতে যাচ্ছে। তুই কৌশলে ওই ছোকরা ঘুমন্ত অবস্থায় বোজানো চোখের পাতায় ঘুম থেকে উঠেই ওই সুন্দরী যুবতীর মুখখানা দেখতে পায়। বনের অপর দিকে পরিরানী টিটেনিয়া সহচরীদের নিয়ে মহোৎসবে মেতে উঠেছেন। পরিরানীর চোখে ঘুম জড়িয়ে আসতে তিনি সহচরীদের নাচ গান থামাতে বলেন। সহচরী নাচ গান থামানোর পরে তিনি ওদের বলেন, আমি শান্তিতে ঘুমিয়ে পড়লে তোদের একজন পাহাড়ায় থেকে আর সবাই যে যার কাছে চলে যাবি। পরিরানী টিটেনিয়া অঘরে ঘুমিয়ে পড়েন। একটু পরেই পরিরাজ ওবেরন আসেন চুপিসারে। নির্দিত রানীর দিকে এগিয়ে যান পা টিপে টিপে। তারপর অলস প্রেমে ফুলের পাপড়ি নিংড়ে রানীর মুদ্রিত চোখের পাতায় ঢেলে দিয়ে মনে মনে বলেন, নেকড়ে, ভালুক, খ্যাঁকশিয়াল যেই হোক না কেন, তুমি জেগে উঠলে যেন ওই রকম একটা কদাকার জানোয়ারকে দেখতে পাও আর ওরই ভালোবাসায় পড়ে হাবুডুবু খেয়ে মরো। এমন সময় লাইস্যান্ডার আর হারমিয়া এসে পড়ে। দুজনেই বড় ক্লান্ত, পথ হারিয়েছে। হারমিয়া বসে পড়ে বলে, আর পারছি না। লাইস্যান্ডারের কাছে এসে জানায়, ভয় না করলে এখানেই রাতটা দিনের বেলা একটা পথ খুঁজে নেওয়া যাবে। আমরা একই উপাদানে মাথা রেখে শোবো। আমাদের পথ, হৃদয় আর শয্যা যেহেতু একই। হারমিয়া জানায়, বিয়ের আগে পর্যন্ত তা হয় না। কাছে পিঠে শুয়ে পড়ো তুমি। লাইস্যান্ডার আর হারমিয়া কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। এমন সময় বালক পরিপাক এসে ওদের দুজনের সঙ্গে দেখতে পায়। দেরি না করে সে পরিরাজের আদেশ মতো ঘুমন্ত লাইস্যান্ডারের নির্দিত বোঝানো দুই চোখের পাতা অলস প্রেম ফুলের রস ঢেলে দিয়ে পালিয়ে যায়। অপর দিকে দেখা যায় ডিমিস্ট্রিয়াস আর হেলেনাও সেখানে আসে। ডিমিস্ট্রিয়াস বিরক্তির সুরে বলে, আপদরা মরেও না তো, শেষ পর্যন্ত দেখছি হত্যাই করতে হবে ওকে। হেলেনা হঠাৎ ঘুমন্ত লাইস্যান্ডারের কাছে এসে চুপিসারের নাম ধরে ডাকতেই লাইস্যান্ডার ঘুম থেকে জেগে উঠে হেলেনাকে দেখে বলে, আমি তোমার জন্যই অগ্নিপরীক্ষা দেবো প্রিয়ে। বুকের কপাট ভেদ করে দেখতে পাচ্ছি তোমার অন্তরের বেদনা। কোথায় সেই ডিমিস্ট্রিয়াস? এই ধারালো তরোয়াল দিয়ে তার ওই বিশ্রী নামটা দুনিয়া থেকে মুছে দেব। হেলেনা নিজের সামলেতে অনুরোধ জানায়, না না, তা করো না। হারমিয়া তো তোমারই আছে, ওকে নিয়েই তুমি সুখে থাকো। লাইস্যান্ডার ফুঁসিয়ে ওঠে। হারমিয়ার ফাঁদে পড়ে নাস্তা নাপুত আর নয়, হেলেনাই শ্রেষ্ঠ। লোকে বলুক আমার প্রেমে অন্ত, চুলোই যাক সব, আমি জানি তুমি শুধু আমার ঈপ্সিত প্রেমিকা। হেলেনা আরও অবাক হয়ে বলে, তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো, অপমান করছো? মনে রেখো, এই উপহার, এই অপমান প্রেমের। আমি চলে যাচ্ছি। ভেবেছিলাম তুমি বীর ভদ্র, এখন দেখছি তুমি নীচ এক অসহায় তক্তা নারীর প্রেম নিয়ে ছিনিমিনি খেলছো। লাইস্যান্ডার চুপ করে থেকে মনে মনে ভাবে, হেলেনা এখনও ঘুমন্ত হারমিয়াকে দেখতে পায়নি। হারমিয়ার ঘুম যেন না ভাঙে, ও যেন আর আমায় পাওয়ার আশা না করে। হারমিয়া ঘুমের ঘরে স্বপ্ন দেখে ওর বুকের ওপর দিয়ে যেন কিলবিল করে সাপ হাঁটছে, বুঝি বা হৃৎপিণ্ডটা কুড়ে খাচ্ছে। আর তাই দেখে লাইস্যান্ডার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ঘুম ভেঙে যেতেই হারমিয়া ধরফর করেছে উঠে চিৎকার করে, লাইস্যান্ডার প্রিয়তম, কোথায় তুমি? আমায় ফেলে চলে গেলে? সাপটাকে মেরে ফেলো। নাটকের দল যত সময়ের নির্দিষ্ট জায়গায় এসে হাজির হয়েছে। কুইন্স চারদিকে তাকিয়ে বলে, মহড়ার পক্ষে এমন একটা সুন্দর জায়গা আর কোথাও পাওয়া যাবে না। এই সবুজ মাঠের ফাঁড়িটা ধরো আমাদের মঞ্চ, আর ওই যে কাঁটা ঝোপ দেখছো, ওটা হচ্ছে সাজঘর। এবার রাজার সামনে নাটক হচ্ছে মনে করে মহড়ায় নামতে হবে। এক একজনের পালা শেষ হলে ওই কাঁটা ঝোপের ভেতরে চলে যাবে। নাটকের নাম পরামুশ ও থিসবির মর্মান্তিক বিয়োগান্ত কৌতুক নাট্য, তার উপর ভয়াবহ মৃত্যু কাহিনী। নায়ক রাজা পিরামুসের ভূমিকায় অভিনয় করছে বটম নামে এক
মাতব্বর করছে তাঁতি, নায়িকা রানী থিসবির ভূমিকায় অভিনয় করেছে ফ্লুট নামে উঠতি যুবক। কুইন্স প্রথমে বটমকে মহড়া দেবার জন্য উঠতে বলে। বালক পরি পাক ঘুরতে ঘুরতে ঘটনাস্থলে এসে আড়ালে থমকে দাঁড়ায়। তারপর মনে মনে ভাবে, পরিরানী টিরানি আর শয্যার পাশে এইসব গেঁয়ো অপঘণ্টের দল করতে এলো। মনে হচ্ছে যেন নাটকের মহড়ার আয়োজন। দেখাই যাক কোথাকার জল কোথায় করায়। কুইন্স ফ্লুটের দিকে তাকিয়ে তাকেও উঠতে ইশারা করে। ফ্লুটও উঠে দাঁড়ায়। বটম মহড়া শুরু করে দেয়। সুবাস অনিন্দ সুন্দর, তেমনি তোমার শ্বাস প্রশ্বাস প্রিয়া প্রিয়তমা, রহ এক কার কণ্ঠস্বর, তিষ্ঠ হেত ক্ষণিকের তরে ফিরিয়া আসিব ধরা, হে মোর প্রিয়তমা। বালক পরিপাক চলে যাবার সময় ভেংচি কেটে বলে, প্রিয়তমার হিক্কা উঠেছে, হেরিয়া তো বোঝাঁত পানা মুখো। বটম কুইন্সের নির্দেশ অনুযায়ী কাঁটা চেপে মধ্যে চলে যায়। ফ্লুট বলতে আরম্ভ করে, সুদর্শন পিরামুষ, শ্বেত কমল প্রায়, কান তার কাঁটার, ফুটন্ত রক্ত যাবা যেমতি ওঠে উথলি। কুইন্স ওকে সতর্ক করে লয়। মনে থাকে যেন একটা আওয়াজ শুনলে পিরামুষ ফিরে আসবে। ফ্লুট ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে আবার শুরু করে, মদন মত্ত সদা উৎক্ষিপ্ত প্রাণেশ্বর টাট্টু, বিশ্বস্ত তুমি যেন অশান্ত ঘোড়া, তব সাথে দেখা হবে মেনুর কবর পাশে। কুইন্স ধমকে ওঠে, যত সব, মেনু আবার কি? বলো নেনুর। সব কথা একসঙ্গে ওগড়াতে পারলেই অভিনয় হয়ে গেল। মাত্রার জ্ঞান নেই। একবার বটমকে উদ্দেশ্য করে বলে, পিরামুষ এসো, তুমিও তো দেখছি একই ধরনের। অশান্ত বলবার সঙ্গে সঙ্গে তোমার প্রকাশ বুঝেছ? বটম ঢুকে বলতে শুরু করে, যাহা আমার তোমার থিসেবি স্বয়ং আমি তোমারই। বালক পরিপাক যে বটমের কাঁধে গাধার মাথা পরিয়ে দিয়েছে বটম তো জানে না। অপর সকলে তাই না দেখে ভ্যাবাচকা খেয়ে যায়। কুইন্স বলে, ওঠে ভূত ভূত, ভূতে ভর করেছে, ভগবানকে ডাকো, সব পালিয়ে যাই, তবে সবাইকে মেরে ফেললো বলতে বলতে পালায়। পাক ওদের সব রকম দেখে মজা পায়। সে আপন মনে বলে, দাঁড়া, তোদের পিছু পিছু আসছি, তেড়ে গিয়ে তোদের নাচ দেখাবো। পচা পাঁক, ঝোপঝাড় কাঁটা, জলপাই ছুটি তুলে কুকুর ঘোড়া শুয়োর ভালুক সেজে আগুনের হলকা হেনে তোদের সবাইকে কানা করে ছাড়বো। বটম হঠাৎ এমন একটা ব্যাপার ঘটবে ধারণাই করতে পারেনি। তার মুখ দিয়ে বার হয়, বুঝেছি বদমাইশি, আমাকে ভয় দেখবার মতলব। দলের ভিতর থেকে স্নাউট ফিরে এসে আফসোস করতে থাকে বটমকে দেখে। সর্বনাশ হয়েছে। হ্যাঁ রে বটম, তুই হঠাৎ কোথায় গিয়েছিস? তোর কাঁধে একই দেখছি। বটম রেগে চটিতং সে রাগত হয়ে বলে, যেমন তুই একটা আস্ত গাধা কিনা, তাই সবাইকে গাধা দেখিস। কুইনকে দেখতে পেয়ে বটম ধরে ফেলে। কুইন সবাই চিৎকার করে, ছেড়ে দে ছেড়ে দে, তুই আর সে বটম নেই, তোকে ভূতে পেয়েছে। বটম তাচ্ছিল্য সুরে বলে, গুরু চালাকি মেরো না, যত সব বদমাইশি আমি বুঝতে পারছি। আমাকে গাধা বানাবার অপচেষ্টা, খামোকা ভয় পাওয়াবার ফন্দি, ওসব ধাপ্পাবাজি এখানে চলবে না। আমি ওখানে শিকড় গেড়ে বসে খুশি মতো ঘুরে বেড়াবো, গলা ছেড়ে গান গাইবো। বটমের গর্ধব ধারেন রাগিনী শুনে পরিরানী টিটানিয়ার ঘুম ভেঙে যায়। তিনি সামনে বটমকে দেখে বলেন, তোমার গান আমার মন চুরি করেছে। প্রথম দেখেই আমি তোমায় শপথ করে ফেলেছি, আমি তোমায় ভালোবেসে ফেলেছি। বটম অপ্রত্যাশিত হয়ে প্রেম নিবেদনের কথা শুনে ভয় পেয়ে বলে, মা জননী ঘুমের ঘরে কী সব বকছেন? অবশ্য দিনকাল যা পড়েছে তাতে বৃদ্ধি আর প্রেমের কচরানির মধ্যে কোনো মিলমিলাপ নেই। তবে বড় দুঃখের বিষয়, তৃতীয় ব্যক্তি কেউ এখানে নেই। যাই হোক, বুঝতে পারছেন নিশ্চয়ই প্রয়োজন বোধে আমিও রসিকতা করতে জানি। পরিরানী ভাবে বিফল হয়ে বলেন, চমৎকার, যেমন রূপ তেমনই গুণ। আমি তোমায় যেতে দেব না। আমি তো বসন্তে যৌবনতী সুন্দরী। এসো, আমার সহচরীরা দিনরাত তোমার সেবা যত্ন করবে। সহচরীর দল ছুটে আসে। পরিরানী সবাইকে উদ্দেশ্য করে বলেন, নবাগত চাঁদের আলোর বিহার করবেন, রঙিন প্রজাপতির পাখনা পেতে বিছানা তৈরি করে দাও। বটম কী করবে ভেবে পায় না। বেষ্টিত পরিদের মাঝে মনে মনে ভাবে, সে কি স্বপ্ন দেখছে না সত্যি। পরিরানী টিটানিয়া বলেন, এবার বধূকে আমার কুঞ্জবনে নিয়ে এসো। চাঁদের চোখে জল, প্রিয়তম চেয়ে দেখো, সেই দেখে পৃথিবীর ফুলগুলো কাঁদছে যেন। প্রকৃতি রানী কৌমার্যের ব্রত নিয়েও যেন কেমন চঞ্চল হয়ে উঠেছে। আর কোনো কথা নয়, বনের মাঝে নেমে আসো নীরবতার ঘোর জবনিকা। বালক পরি পাক ওবেরনের কাছে এসে সব ঘটনা শোনায়। পরিরাজ ওবেরন রানীর প্রতি প্রতিশোধের উপর আর শহুরে ছোকরার কথা শুনে আনন্দিত হন। হঠাৎ কাদের পায়ের শব্দ শুনে দুজনই অদৃশ্য হয়ে যায়। ডিমিস্ট্রিয়াস আর হারমিয়াকে আসতে দেখে পাক বলে, মহারাজ, ওই ছুরিটাকে চিনতে পারছি না, ওটা সেই সুন্দরীটা না? ডিমিস্ট্রিয়াস তখন হারমিয়াকে বলছে,
যে তোমার প্রেমের নামে ঠকিয়েছে তাকে আর গালিগালাজ করে কী লাভ? হারমিয়া ফুঁসিয়ে ওঠে। এখন মুখে বলছি, পরে দেখে নিও। আর তোমার মতো একটা নির্লজ্জ পুরুষকে সায়স্তা করে আমি তবে ছাড়ব। তুমি লাইসান্ডারকে খুন করেছো, তোমার গুণের ঘাট নেই। লাইসান্ডার ঘুমের ঘরে আমায় ফেলে কখনো পালিয়ে যেতে পারে না, একথা বিশ্বাস করার আগে পৃথিবী দিতে হবে। আর সেই ছিদ্র পথ দিয়ে চন্দ্র পৃথিবীর অপর দিক থেকে দুরন্ত বেগে চলে যাবে চন্দ্রের কাছে। ডিমিট্রিয়াস এতক্ষণ ধরে হারমিয়ার খেয়ে উক্তি শুনছিল। সে এবার অনুতপ্ত কণ্ঠে বলে, আমি খুশি নয় হারমিয়া। মরার মতো আমার মুখখানা শুকিয়ে যাবার একমাত্র কারণ আমি তোমার প্রতি আমার প্রত্যাখ্যান। তুমি খুশি হয়েও নিজের মুখখানাকে কেমন প্রাণবন্ত দীপ্ত করে রেখেছো। তোমাকে দেখে মনে হয় 7টি নক্ষত্র যেন আপন করে বিরাজমান। হারমিয়ার দু চোখ ছলছল করে। সূর্য যেমন দিনে চিরকালের বন্ধু, লাইসান্ডার তেমনই আমার চিরকালের বান্ধব। লাইসান্ডারের রক্তে রঞ্জিত ওই তীক্ষ্ণ ছোড়াখানা তুমি আমার বুকে আমূল বসিয়ে দিয়ে আমায় মুক্তি দাও। আমি আর সহ্য করতে পারছি না। তুমি এত নিষ্ঠুর তা কি জানতাম না। ডিমিট্রিয়াস, আমাদের শেষ মিনতি, তুমি লাইসান্ডারকে আমাদের কাছে ফিরিয়ে দাও। ডিমিট্রিয়াস, হুঙ্কার ছাড় যেন। তোমার এই লাইসান্ডারকে আমি টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়াবো। হারমিয়া ফুঁসিয়ে ওঠে। বেরিয়ে যাও এখান থেকে কুকুর কথাকার। ধৈর্যের একটা সীমা আছে। বুঝতে পারছি তুমি ওকে হত্যা করেছো। তুমি মানুষ নাকি? নিন্দিত অবস্থাকে হত্যা করেছো এমন কাপুরুষ তুমি? তোমার নৃশংসতা বিছে বা সাপকেও ছাপিয়ে গেছে। তুমি দুমুখ চাপের চেয়েও শয়তান। ডিমিট্রিয়াস নরম সুরে জানায়, বিশ্বাস করো, লাইসান্ডারকে আমি খুন করিনি। সে কোথায় আছে আমি জানি না। হারমিয়ার ক্রোধ কিঞ্চিত প্রশমিত হয়। তাহলে কি বলতে চাও, সে ভালোই আছে? ডিমিট্রিয়াস শান্ত সুরে জানায়, মনে করো সে ভালোই আছে, তাহলে আমার কী লাভ হবে? হারমিয়া আবার ফুঁসিয়ে ওঠে। জীবনে আমার মুখ দর্শন না করার লাভ লাইসান্ডার থাক বা নাই থাক, তোমার ঘৃণিত সাহচর্য আমি চাই না। ডিমিট্রিয়াস হারমিয়ার অগ্নিমূর্তি দেখে থমকে দাঁড়ায়। রাবণ মনে ভাবে, ওর পেছনে ধাওয়া করার কোনো লাভ হবে না। তার চেয়ে এখানটায় বসে মাথা ঠান্ডা করে একটু ভাবা যাক। ব্যর্থ প্রেমের এই কষ্ট মনে হচ্ছে যেন পরিশ্রান্ত। নীরব বেদনার কাছে সর্বস্ব খুইয়ে দেউলে হয়ে গেল। ঋণের দায়ে পালিয়ে বেড়ানো নিদ্রা দেবীকে আলিঙ্গন করতে হবে। শুয়ে পড়া যাক, হয়তো তিনি নিদ্রার কোলে টেনে দিয়ে শান্তি দেবেন। পরিরাজ ওবেরন এতক্ষণ নীরবে প্রত্যক্ষ করেছিলেন হারমিয়া আর ডিমিট্রিয়াসের প্রেমালাপের দৃশ্য। এবার বাঘকে তিনি জিজ্ঞাসা করেন, সর্বনাশ, এই যে দেখছি উল্টোটা কাজ করেছিস তুই। মেয়েটাকে তো চেনাই যায় না। কোন আসল প্রেমিকের চোখে অলস প্রেম ফুলের রস দিয়েছিস? গণ্ডগোল পাকিয়ে বিশুদ্ধ প্রেমে ভেজাল দিয়েছিস। তুই ক্যাচাল মেরে গেলি ভেজাল প্রেমকে খাঁটি করতে গিয়ে। বাঘ ভুল স্বীকার করে বলে, মহারাজ, লক্ষ লক্ষ মানুষেরই তো কপট ভালোবাসা। কি করে জানবো তার মধ্যে একজনেরও প্রেম খাঁটি? ওবেরন আদেশ দেন, বিদ্যুৎ বেগে ছুটে বনের মধ্যে গিয়ে এথেন্সের হেলেনাকে খুঁজে বার কর। অভিমানে উন্মাদিনী প্রেমের দীর্ঘ নিঃশ্বাস ফেলে রক্তসুন্দ পাণ্ডুর মুখখানি। তাকে মরীচিকার মায়া ঘরে ফিরিয়ে আনো। ওই যে ছোঁড়াটা রয়েছে তার সামনে রেখে ওকে আমি শাস্তি দেব। লাইসান্ডারের পিছু হেলেনা আসে। সে হেলেনাকে মিনতি করে বলে, ভাবছো আমি বুঝি প্রেমের অভিনয় করে চলেছি? দেখো, প্রেমের প্রতিশ্রুতিতে আমি চোখের জল মুছেছি, তবু আমার অপেক্ষা করতে চাও? হেলেনা অত সহজে বলে না। সে তেজক দৃষ্টি হেসে বলে, দেখছি তুমি বেশ চালাকি করে এগিয়ে আসছো। এতে হারমিয়ার দেওয়া প্রতিশ্রুতির অবমাননা হচ্ছে। লাইসান্ডার তবু বলে, হেলেনা, বিশ্বাস করো, আমি হারমিয়াকে যখন প্রতিশ্রুতি দিই তখন অত শত বুঝিনি। আর ডিমিট্রিয়াস তো হারমিয়াকেই ভালোবাসে। তোমার সে দেখতেই পারে না। ওদের দুজনের কথাবার্তার মধ্যে ডিমিট্রিয়াসের ঘুম ভেঙে যায়। সে ভাবাবেশে বলতে থাকে, হেলেনা, তুমি পনের পরি তিলোত্তমা, অপসরী, তোমার সঙ্গে কারো তুলনা হয় না। হেলেনা যেন কান্নায় ভেঙে পড়ে। এবার বুঝতে পারছি, তোমরা সবাই মিলে আমায় নিয়ে চিনিমিনি খেলছো। তোমরা যদি সত্যিকারের পুরুষ মনে হও তবে ভদ্রভাবে কথা বলো। মুখে আওড়াচ্ছে প্রেমের বুলি, সাফাই গাইছে আমার রূপের, অথচ মনে মনে ঘৃণা করো। ওর চেয়ে অভদ্রতা আর কি হতে পারে? তোমরা দুজনে হারমিয়ার প্রেমের প্রতিদ্বন্দ্বী, আমাকে শুধু উপহাস করতে এসো। ডিমিট্রিয়াস, তোমার প্রাণে দয়া মায়ার লেশ মাত্র নেই। এভাবে প্রেমিকাকে উপহাস করা অনুচিত। আমরা দুজনেই জানি যে তুমি হারমিয়াকেই ভালোবাসো। আর আমি স্পষ্টই বলে দিচ্ছি যে হারমিয়ার ওপর আমার সব দাবি তুলে নিচ্ছি। তুমি শুধু হেলেনার মত পরিবর্তন করে দাও। হেলেনা প্রকটি করে, আমি অমন ছেলে মানুষ বা লোভী নয় যে তোমার কাছে প্রেমের পরিহাসে পড়ে ফাঁসবো। লাইসান্ডার হেলেনাকে জিজ্ঞাসা করে, ডিমিট্রিয়াস যা বলেছে তা কি সত্যি? ডিমিট্রিয়াস রাগত হয়ে বলে, লাইসান্ডার, তুমি ভালোবাসার কতটুকু বোঝো? তুমি শুধু কামন মাদনায় মত্ত। আর এগোবার চেষ্টা করলে ভালো হবে না বলে রাখছি। সব বন্দিকরণে কাজ চেয়ে দেখো, তোমার প্রাণপ্রিয়া হারমিয়া আসছে, বা সামলাও।
হারমিয়ার আলু ছালু বেশ দেখে লাইসেন্ডার ওকে বুঝিয়ে বলে, প্রেমের দুর্নিবার আকর্ষণ আমায় বাধ্য করেছে চলে আসতে। হারমিয়া তিরস্কারের সুরে জিজ্ঞাসা করে, এ তোমার কেমন ভালোবাসা যে আমার কাছ থেকে তোমায় ছিনিয়ে নিয়ে যায়? আমি তোমার কথায় বিশ্বাস করি না, এ তোমার মনের কথা না। হারমিয়ার আক্ষেপের কথা শুনে হেলেনা বলে ওঠে, হারমিয়া, এবার বুঝেছি তোরা তিনজনেই যুক্তি করে আমায় অপদস্থ করবার চেষ্টা করছিস। দুটো অভদ্র যুবকের সঙ্গে হাত মিলিয়ে প্রিয় বান্ধবীর অমর্যাদা করবি? বন্ধত্বের এই বুঝি পরিণাম? তুমি নারী জাতির অভিশাপ। হারমিয়া কাঁদো কাঁদো হয়ে বোঝাতে যায়, হেলেনা এসব কী বলছিস? আমায় অকারণ উপহাস করছিস? আর হেলেনা ফুঁসিয়ে ওঠে, ন্যাকামি করিস না, তুই লাইসেন্ডারকে পাঠাসনি? জানি তোমার মতো আমার রূপ বা গুণ কিছুই নেই, তাই বলে যে প্রেম দিয়ে প্রেমিকের কাছে বঞ্চিত হলো তার উপর এরকম দুর্ব্যবহার করা উচিত নয় বলে যা হতো খুশি। আমি যখন চলে যাব তোরা তিনজনে খুব হাসাহাসি করিস। লাইসেন্ডার হেলেনাকে ব্যথা দিতে গেলে হারমিয়া এগিয়ে আসে। ছি, এভাবে রসিকতা করা সত্যিই ভালো দেখায় না। ডিমিস্ট্রিয়াস রুখে ওঠে, লাইসেন্ডার সাবধান, হারমিয়ার কথা না মানলে আমি অস্ত্র ধরতে বাধ্য হব। লাইসেন্ডার এ কথায় কান না দিয়ে হেলেনার দিকে চেয়ে বলে, ওসব বাকচাতুরি অনেক শুনেছি। শোনো হেলেন, আমি তোমায় সত্যিই ভালোবাসি। যে কেউ তোমার এই প্রেমকে মিথ্যে বলবে আর তার পরিত্রাণ নেই। যদি মৃত্যুই আসে তবে আমার সেই প্রাণী হবে সাক্ষী। আমি তোমায় ভালোবাসি। লাইসেন্ডার ডিমিস্ট্রিয়াস যুদ্ধে রত হবার উপক্রম করলে হারমিয়া ওদের যুদ্ধ থেকে বিরত করবার জন্য মাঝখানে এসে দাঁড়ালে লাইসেন্ডার ওদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। হারমিয়া উঠে ওর হাত ধরে টানে। ডিমিস্ট্রিয়াস ধিক্কার দিয়ে ওঠে, ওহে বীর পুরুষ, রমণীর হাতের আড়ালে যে লুকিয়ে থাকে তার গায়ে হাত তুলতে ঘৃণা হয়। যা খুব বেঁচে গেলি এই যাত্রায়। লাইসেন্ডার বলে ওঠে, যদি সাহস খুলে তো চলে আয়, দেখে যাক হেলেনার ওপর কার জোর বেশি, তোর না আমার। ডিমিস্ট্রিয়াস তরোয়াল কোষমুক্ত করে এগিয়ে যেতেই লাইসেন্ডার সরে যায়। ওবেরন আর পাক অলক্ষ্য করে দেখে, সবাই দেখেছে শুনেছে। ওবেরন পাককে জিজ্ঞাসা করে, ওহে চোখলা দুধ, এসে দেখছি উদরপিণ্ডি বুদর ঘাড়ে দিয়েছিস। সত্যি করে বলতো এই ভুল তোর ইচ্ছাকৃত কিনা? পাক রীতিমতো অপ্রস্তুত হয়। মহারাজ, বিশ্বাস করুন, আপনার কথার মতো পোশাক কিনতেই আমার মস্ত ভুল হয়ে গেছে। সত্যি বলছি, ইচ্ছে করেই ভুল করিনি। পরিটা ওবেরন চিন্তিত হন, কার মাথায় এক মতলব আসে। তিনি পাককে পরামর্শ দেন, এখনই তো দুটোতে যুদ্ধ মেতে যাবে। তুই গিয়ে লাইসেন্ডার আর ডিমিস্ট্রিয়াসের গলা নকল করে দুটোকে দুদিকে সরিয়ে দিবি, দুজনে যাতে তার দেখা না হয়। আর এই শেকড়টা ঘুমন্ত লাইসেন্ডারের চোখে লাগিয়ে দিলে ওর প্রকৃতিস্থ হয়ে উঠবে। মনে থাকে যেন সব কটাকে কৌশলে এক জায়গায় এনে ঘুম পাড়াতে হবে। লাইসেন্ডার, ডিমিস্ট্রিয়াস, হারমিয়া আর হেলেনা বনের তৃণশয্যায় অগরে ঘুমোচ্ছে। সহচরী পক্ষীরা মাঝখানে টিটানিয়া আর তাঁতি বটমকে ঘিরে বনের মধ্যে আসে। টিটানিয়া বর্তমানে প্রেমিক বটমকে বলে, প্রিয়তম, তুমি ফুলের বেদিতে বসো, আমার টোল খাওয়া নরম তুলতুলে গালে হাত বুলিয়ে দিই, আর ওই চকচকে টাক মাথায় গুনে গুনে গোলাপ গুঁজে দিই। তোমার ওই কুলের মতো কান ধরে চুমু খাই। এতক্ষণ ধরে পরিরাজ ওবেরন আড়ালে দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করেন। টিটানিয়া আর বটম ঘুমিয়ে পড়লে তিনি এগিয়ে আসেন। ততক্ষণে পাহাকও এসে গেছে। ওবেরন ওকে দেখতে পেয়ে বলেন, দেখছিস কী এক অপূর্ব দৃশ্য? হঠকারিতার জন্য আফসোস করতে হচ্ছে একজনকে। একটু আগে বনের মাঝে রানীর দেখা পেয়েছিলাম, সে ওই ঘৃণ্য গাধার মন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। তাই এক ধমক দিয়ে বিরাট ঝগড়া সৃষ্টি করলাম। এবার ঘুমন্ত রানীর চোখে শিকড় বুলিয়ে দিয়ে ওর মায়ের ঘোর কাটিয়ে দেবো, আর তুই ওই গাধাটার মাথায় ফিরিয়ে দিয়ে যাতে সে এথেন্সে নিজের মাথা নিয়ে জেগে ওঠা বা ফিরে যেতে পারে। আজকে রাতের এই দুর্ঘটনার কথা চিরদিন মনে থাকবে। ওবেরন ঘুমন্ত রানীর চোখে শিকড় বুলিয়ে দিয়ে চুপি সেরে ডাকেন, আমার রানী, জাগো, ওঠো। টিটানিয়া ধীরে ধীরে চোখে ওঠেন। ওবেরন বিভীষিকাময় দুঃস্বপ্ন দেখছিলেন। আমি এক গাধার প্রেমে পড়ে গেছি। ওবেরন স্ফীত হাসে বলেন, রানী, গান বাজনা চলুক, হাতে হাতে দাও। আজ থেকে আমাদের পুনর্মিলন। আগামীকাল থেকে রাজা থিসিয়াসের প্রাসাদে জয়ের উৎসবে নাচবো। আশীর্বাদ ঝরে পড়বে। ওই চারজনা জোড়ায় জোড়ায় রাজা থিসিয়াসের বিয়ের সঙ্গে পরস্পর বিয়ে করবে। এথেন্সের রাজা থিসিয়াস হিপোলিটা, ইজিয়াস আর রক্ষীদের নিয়ে বন পরিদর্শনে আসেন। থিসিয়াস একজন রক্ষীকে বনরক্ষককে ডাকতে বলে হিপোলিটাকে বলেন, আমায় বন পরিদর্শন করা হয়ে গেছে, বেলা বেশি হয়নি, শিকারি কুকুরের ডাক শুনতে পাবে এবার। তার চেয়ে ওদের পশ্চিম দিকের ওই উপত্যকায় শিকল খুলে দিয়ে পাঠিয়ে দিতে বলি। চলো রানী, তোমাকে নিয়ে পাহাড়ে চড়ে উঠি, সেখানে গর্জন প্রতিধ্বনি আর এলোমেলো সব গান শুনতে পাবো। হিপোলিটা অদূরে শৈল শিখরের দিকে তাকিয়ে বলেন, জানো, এর আগে একবার হারকিউলিসের অতিথি হয়েছিলাম। ক্রেট দ্বীপে গিয়ে ভালুক শিকারে খেলা দেখেছিলাম। স্পার্টা নগরী কুকুরও ছিল সঙ্গে। সেখানকার মতো গর্জন আর যুদ্ধের হুঙ্কার এর আগে কখনো শুনিনি। সে যেন এক অপূর্ব সঙ্গীত ধারা,
বন আর সুদূর আকাশ, চারধারে ঝর্ণাধারা সবগুলো একসঙ্গে মিলে এক বিরাট ঝঙ্কার ধ্বনি তুলল, ঠিক যেন এক কোমল বজ্রপাত। থিসিয়াস বলেন, আমার কুকুরগুলোও সেই রকম, তেমনই মুখের গড়ন, হলুদ রং, লম্বা লম্বা কান নেড়ে ভোরের শিশির ঝাড়ে, ঘাড়গুলো তেমনই মোটা, পা ও শক্ত, ধীরে ধীরে চলে যাওয়ার গলার আওয়াজ তীক্ষ্ণ। কোনো শিকারী শুধু নয়, এমন তীক্ষ্ণ কণ্ঠস্বর ক্রিট, স্পার্টালা বা সেসানি কেউই কখনো শোনেনি। তুমি শুনলেই বুঝতে পারবে। সামনের চেয়ে অবাক হয়ে থিসিয়াস প্রশ্ন করেন, এই যে দেখছি দুটো মেয়ে, এরা আবার কারা? ইজিয়াস ঘুমন্ত হারমিয়ার দিকে আঙুলি নির্দেশ করে বলেন, প্রভু, আমার মেয়ে হারমিয়া। ওই দেখুন লাইস্যান্ডার, ডিমিস্ট্রিয়াস আর নেডার মেয়ে হেলেনা ঘুমিয়ে পড়েছে। ভাবছি এরা সব এখানে এলো কী করে? থিসিয়াস গভীরভাবে বলেন, ইজিয়াস, ভোর না হতেই পালিয়ে এসেছে ভিতর মহোৎসব, আমাদের সম্মান দেখানোর অপেক্ষায় আছে। আচ্ছা ইজিয়াস, আজই না তোমার মেয়ে হারমিয়ার চরম জবাব দেবার কথা ছিল? ইজিয়াস বিনীতভাবে উত্তর দেয়, হ্যাঁ হুজুর, আজই তো সেই দিন। থিসিয়াস ওদের ঘুম ভাঙানোর মধ্যে তুর্যধ্বনি করার আদেশ দেন। তুর্যধ্বনি শুনে সবাই জেগে ওঠে। থিসিয়াস জিজ্ঞাসা করেন, বন্ধুগণ সুপ্রভাত। বসন্ত বিদায় দিয়েছে, তবুও বাহার আগে মিলনের রাগ গান কেন? লাইস্যান্ডার ক্ষমতায়। থিসিয়াস আদেশ করেন, তোমরা সবাই উঠে দাঁড়াও। আমি জানতাম তোমরা দুজনে ঘোর প্রতিদ্বন্দ্বী, আজ হঠাৎ মিলন দেখছি। তবে কি হিংস বিদ্বেষ বলতে কিছু নেই? না হলে শত্রু কখনো ঘুমোতে পারে? লাইস্যান্ডার বিনীতভাবে বলে, মহারাজ, তন্ত্র এখনও কাটেনি আমার। বেশ একটু অবাক হয়ে যাচ্ছি, কেমন করে এখানে এলাম। যতদূর মনে পড়ছে, আমি আর হারমিয়া দুজনে পালিয়ে যাচ্ছিলাম এথেন্সের আইনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য। তারপর সেখানে গিয়ে এক ঘর না ঘর বাঁধব দুজনে। ইজিয়াস থিসিয়াসকে বলেন, প্রভু, যথেষ্ট হয়েছে। আইন কোথায়? ওদের মৃত্যুদণ্ডের আদেশ দিন। হুজুরা পালিয়ে যাচ্ছিল। এবার ডিমিস্ট্রিয়াসের দিকে চেয়ে বলে, ডিমিস্ট্রিয়াস দেখলে পালিয়ে যেতে পারলে তোমার আর আমার পরাজয় মানতে হতো। তুমি স্ত্রীরত্ন হারাতে, আর আমি হারাতাম আমার বংশ গৌরব। আমার গর্ব যে তোমার হাতে আমার মেয়েকে সমর্পণ করব। ডিমিস্ট্রিয়াস থিসিয়াসের দিকে চেয়ে বিনীত হয়ে উদ্দেশ্য করে, মহামান্য অধিপতি, হেলেনার কাছে ওদের দুজনে পালানোর উদ্দেশ্য জানতে পেরে রাগান্বিত হয়ে পিছু নিয়েছিলাম। আর হেলেনা আমায় ভালোবাসা দিয়ে বাঁধলো কী করে, কী মন্ত্র বলে, তা আমি বলতেই পারি না। আর ফলে হারমিয়ার প্রতি প্রেম এক লহমায় কর্পূরের মতো উড়ে গেল। সেই প্রেম এখন ছেলেবেলার খেলার মতোই মনে হয়, যার কোনো দামই নেই। বর্তমানে আমার ধর্ম, ব্যাকুলতা, আনন্দ, উৎসাহ যতই নেই ঝরিনি, সবই ওই একমাত্র হেলেনাকে ঘিরে। আপনি নিশ্চয়ই জানেন, হারমিয়াকে দেখার আগে ওই হেলেনাই আমার ভাগদত্তা ছিল। কিন্তু রোগের মুখে তো আর মিষ্টি ফল রোচে না। তবে সে রোগ আমার সেরে গেছে, আমি এখন নীরোগ। এবার উপেক্ষিত প্রেমকে আমি মাথায় করে নেব, তাকে উত্তম করে রাখবো অন্তর মাঝে। এই জীবনে আর কোনোদিন ধুলোয় লুটাতে দেব না। থিসিয়াস সন্তোষ প্রকাশ করে বলেন, শুভক্ষণে দেখা হয়ে গিয়েছে। তোমরা দুজন শ্রেষ্ঠ প্রেমিক রূপে গণ্য হলে। পরে বিশদভাবে তোমাদের কাহিনী শুনবো। তারপর ইজিয়াসের দিকে ফিরে বলেন, ইজিয়াস, তোমার আবেদন আমি নাকচ করেছিলাম, কারণ আজ এই দম্পতিরা আমার সঙ্গে ফুলের ডোরে চিরমিলনের আশা ধরা দেবে। বেলা অনেক হয়েছে, আজ শিকার বন্ধ হোক। এসো আমরা এথেন্সে ফিরে যাই। সেখানে গিয়ে তিন জোড়া দম্পতি ভবিষ্যতে সংহতিকে সামনে রেখে ভোজে মেতে উঠব। ডিমিস্ট্রিয়াসের মনে হলো যেন এই ঘটনা অতি তুচ্ছ। দূরের দিগ্বলয়ের পাহাড় স্তব্ধ হয়ে গেছে। হারমিয়ার চোখে দ্বিধা জাগে। প্রতি দৃশ্যের দুই ভিন্ন রূপ দেখছি। হেলেনাও এই কথায় সায় দেয়, আমারও তাই মনে হচ্ছে। ডিমিস্ট্রিয়াসকে অরূপ রতন কুড়িয়ে পেয়েছি, অথচ যেন পাইনি। ডিমিস্ট্রিয়াস স্বপ্নকৃত্যের মতো অরূপ বলে ওঠে, আমি জেগে আছি না ঘুমিয়ে আছি? মহারাজ যেখানে আসছিলেন, মনে হয় যেন আমন্ত্রণ জানালেন। হারমিয়া মুখ নামিয়ে বলে, ঠিক তাই, রাজার সঙ্গে বাবাও এসেছিলেন। হেলেনা বলে, রাজার সঙ্গে হিপোলিটাও ছিলেন। লাইস্যান্ডার বলে, রাজা আমাদের সবাইকে মন্দিরে যেতে আদেশ দিয়েছেন। ডিমিস্ট্রিয়াস কি যেন ভাবে, তারপর বলে, চলো এবার আমরা যাই। পথে যেতে স্বপ্নের কথা আলোচনা করা যাবে। সবাই চলে যায়। ইতিমধ্যে আগেই চলে গেছেন রাজা বন পরিদর্শন পর্ব শেষ করে। বটম আপন মনেই বলতে থাকে, আপনার সময় এলেই আবার আমার অভিনয়ের বংশ চলতে শুরু করবে। তার ধরনটাই হচ্ছে, হে জ্যোতির্ময় পিরামুস। ঘুম যায় ভেঙে, চোখ মেলে কাকেও না দেখতে পেয়ে অবাক হয়ে যায় সে। পিটার কুইন্স, আমার কামার স্নাউট, স্টার্বলিং, ওরা সবাই হাওয়া হয়ে গেল আমাকে ফেলে রেখে। যা স্বপ্ন দেখছি তাকে কোনো দিন কল্পনা করিনি। কোনো মানুষের বুদ্ধিকে তা বলতেও পারবে না। এ স্বপ্নের অর্থ বিশ্লেষণ করতে যে মাথা ঘামাবার চেষ্টা করবে, সে একটা আস্ত গাধা না হয়ে যায়। দেখলাম মানে হয়েছি আমার লম্বা লম্বা দুটো আর যে ওই দুটো মানে কি জানতে চাইবে, সে একটা বুকচন্দর। এমন একটা অলীক স্বপ্ন যা মানুষের চোখে কখনো দেখেছি।
মানুষের কান কোনোদিনও শোনেনি, মানুষের হাত কখনো চাটেনি, মানুষ কখনো কল্পনা করেনি, সে মানুষের হৃদয় কখনো স্পর্শ করেনি। পিটার উইন্সকে বলতে হবে এই স্বপ্নকে নিয়ে একটা দরজা লিখতে, দরজার নাম দেওয়া হবে পাছা পেরে স্বপ্ন, কারণ এর আগা পাছা বলতে কিছুই নেই। নাটকের শেষে রাজার সামনে তরতাজা গাইবার চেষ্টা করতে হবে। স্বপ্নটা যখন পাছা পেরে তখন রানীর মৃত্যু উপলক্ষে কীর্তনের ঢঙে গাওয়াই যুক্তিযুক্ত হবে। এথেন্সে ফিরে এসে কুইন স্টাবলিংয়ের ওপরে ভর দিয়ে বটমের খবর আনবার জন্য। সে বাড়িতে ফিরে এসেছে কিনা। স্টাবলিং বলেছিল বটমের কোনো খবর পাওয়া যায়নি, মনে হয় সে পাগল হয়ে বিপাকী হয়ে গেছে। ফ্লুট বেশ চিন্তিত হয়। সে বলে বটমের যদি পাত্তা না মেরে তাহলে তো নাটকের শোচনীয় অবস্থা হবে, অভিনয় তো এখানেই ইতি। কুইন সে কোথায় লাফিয়ে ওঠে, বড় বকেই গেল। এথেন্স শহরে কি পিরামুসের ভূমিকা অভিনয় করবার জন্য একটা লোক খুঁজে পাওয়া যাবে না? ফ্লুট কাটে, আমাদের মতো মজদুরদের মতো এমন বুদ্ধিমান লোক পাওয়া সত্যি কঠিন হবে। কুইন্স রসিকতা করে, আহা, বটমের মতো ভালো লোক পাওয়া যাবে? গলাখানা কি মনে হয় যেন উপপতি মন্ত্র আওড়াচ্ছে। ফ্লুট জিভ কেটে বলে, গরুর নাটকটা যদি আজকে নামানো যেত তাহলে বকশিস পেয়ে পকেটটা গরম হতো একটু। ফ্লুট আফসোস করে বটমের জন্য, বটম রে, এই জীবন কি হারালি একদিনে? চার আনা নগদ নারায়ণ পায়ে ঠেললি, 4 আনা ওর কেউ মারতে পারতো না। পিরামুসের অভিনয় রাজা 4 আনা পয়সা দিতেন না, এ কখনো বিশ্বাস করা যায় না। ওর অভিনয় এত ভালো হয়েছিল যে 4 আনা বকশিস না পেয়ে যেত না। পিরামুসের অভিনয়ের দিনে 4 আনা উপার্জন, ইয়ার এমন কি বেশি? ঠিক এই সময় বটম এসে হাজির। সে ঘরে ঢুকেই বলে, আরে ওসব দিলদরিয়া ছেলের দল গেল কোথায়? কুইন্স প্রথমটা ভেবাচাকা খেয়ে গেলে স্নেহের সুরে বলে, বটম, আজ বড় আনন্দের দিন, সবাই যথাসময়ে রাজপ্রাসাদে আসে। ইতিমধ্যে মাননীয় অতিথিবর্গ হাজির হয়েছেন। হিপোলিটা থিসিয়াসকে ওদের মুখে শোনা অদ্ভুত কাহিনীর কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, এ যেন পৌরাণিক কিংবদন্তি আর রূপকথা গল্পের মতো। 2 জনের নবদম্পতি কাছে আসলে থিসিয়াস তাদের উৎসাহিত করেন, বন্ধুগণ সুখী হও, তোমাদের হৃদয়ে নিত্য নতুন প্রেমের তুফান উঠুক। লাইসেন্ডার শ্রদ্ধাবনত হয়ে জানায়, আপনার ঘরে, বাগানে আর বিছানায় তেমনই প্রেমের সারা জাগুক। থিসিয়াস মৃত হাসে জিজ্ঞাসা করেন, আজকে কি মুখোশ নাচ হবে? আমাদের ফুলসজ্জার এখনও 3 ঘন্টা বাকি। ভাবছি কি এইভাবে এই সুদীর্ঘ সময়টাকে কাটানো যাবে। আমোদকর্তা বিদূষকটাই বা গেল কোথায়? আজকে আমোদ প্রমোদ কি হবে? নাটকও ছাই নেই। কী করে যে প্রতিকার এই যত্না লাঘব করবো? ফিলস্টারকে ডাকতে এসে থিসিয়াসের কাছে এসে আমোদ প্রমোদের একটা তালিকা তার হাতে দিয়ে জিজ্ঞাসা করে, প্রভু আজ্ঞা করুন, কোনটা আপনি প্রথম শুনতে চান? থিসিয়াস তালিকার প্রথমটি পড়েন, সেন্ট বাহিনী যুদ্ধের পালাগান, শিল্লি একজন এথিনীয় খোঁজা, তারজনদের পারদর্শী। তারপর আপন মনে বলেন, আমার আত্মীয় আর্কিউলেসের সম্মানার্থে সমস্ত কাহিনীটাই শুনিয়েছি হিপোলিটাকে। পরের তালিকায় রয়েছে মত্ত বাক্যানালদের নাচ ও অরফিউস হত্যা। থিপস থেকে দিগ্বিজয় সেরে যখন ফিরছিলাম তখন এই নাটকটাকে দেখিয়েছিল, কাজে ওটা মামুলি। তারপর হচ্ছে দরিদ্র বর্ষের শিক্ষার মৃত্যুতে বাগদেবের মনস্তাপ। না, এটা দেখছি নাট্যা বিয়ের উৎসবে অচল। এবার পিরামুস ও থিসবির প্রেম কাহিনী, অত্যন্ত ছোট ক্লান্তিকার নাটিকা, অতি করুণ হাস্যকর। বাবা, খুব করুণ হাস্যকর আছে দেখছি। উত্তপ্ত তুষার, কী ব্যাপার বোঝা যাচ্ছে না। ফিলস্টার ব্যাপারটা বুঝিয়ে দেয়, প্রভু, নাটকটা দেখছি কি ক্ষুদ্রতর নয় যে দেশটা কথা আছে তাও না থাকলে যেন ভালো হতো, তাই মনে হয় ক্লান্তিকর। থিসিয়াস হাসি মুখে সম্মতি দান করেন, আমি এই নাটকটাই শুনবো। ওইসব মেহনতি মানুষের সরলতা আর আমার প্রতি অকৃত্রিম শ্রদ্ধাভক্তি, এই দুই মিলেমিশে অপূর্ণতা পূর্ণ করবে। কুইন্স আসে সূত্রধরের বেশে, যদি দর্শকদের অপমান করি, সে অপমান আপনারা স্বপ্নেও দেবেন না। এই ঘোড়াই আমাদের উদ্দেশ্য। শুধু ইচ্ছা করি সহজ সরল নাট্যমান দেখতে, এ যেন বৈধব্যের ভবিষ্যের মতো কাল হয়ে দাঁড়ালো। মনে করুন আপনারা অত্যন্ত অভাগ্যভাজন, আমরা এখানে এলাম অত্যন্ত ঘৃণার সঙ্গে। আমরা আপনাদের সন্তুষ্ট করতে আসিনি, আমাদের প্রকৃত ইচ্ছা সবার মনের ইচ্ছা পূর্ণ করবো বলে এখানে আসিনি। অভিনেতারা তেলে বেগুনে চলতে আসছে, অভিনয় যা কিছু জানবার আছে সবই জানবো। থিসিয়াস আপন মনেই বলে ওঠেন, কমা বা দাড়ি বলতে কিছুই নেই বক্তৃতার মধ্যে। লাইসেন্ডার মন্তব্য করে, বক্তৃতার তুলনা করতে গেলে অনেকটা পাগলা ঘোড়ার মতো, ছন্দ বা তালের মধ্যে কোনো জ্ঞান নেই, শুধু লম্পঝম্পই সার। প্রভু, একটা শিক্ষা হলো শুধু অনর্গল বললেই হয় না, থামতেও জানা চাই। হিপোলিটা বলে, ছেলের হাতে ভেবু বাজানোর মতো আওয়াজ আছে বটে, কিন্তু খাপ ছাড়া। থিসিয়াস হাসেন, ঠিক বলেছ, একটা জট পাকানো দড়ির মতো, কোথাও ছিঁড়ে ফোটা নেই,
কিন্তু চোখে দেখলে দড়ি বলে চেনাই যায় না। পিরামুস, থিসবি, প্রাচীর, চাঁদ মামা এবং সিংহ মঞ্চে আসে একে একে। সূত্রধার বক্তব্য আরম্ভ করেন। সমাগত দর্শক মণ্ডলীর এই পিছন দিক থেকেই মিছিল দেখে নিশ্চয়ই তাক লেগে গেছে। সত্যের জ্বলন্ত ভালো লাগার ঘোর এখনই কেটে যাবে। আমাদের কৌতূহল মেটবার জন্য আমাদের পরিচয় দিচ্ছি। ইনি হচ্ছেন পিরামুস, আর এই হকঝক করছে অনিন্দ সুন্দরী মহিলাটি হচ্ছেন থিসবি, আর বুকে পিঠে চুনসুরকি বয়ে বেড়াচ্ছেন বিনা কষ্টে যিনি, তিনি হচ্ছেন প্রেমের বাবাস্বরূপ পাঁচিল, যা ডিঙোতে পারা যায় না। আর এনারই দায়ে যে ফুটো রয়েছে, সেই ফাঁক দিয়ে হতভাগ্য প্রেমী প্রেমালাপ করছেন। নাটকের মধ্যে এই ভদ্রলোককে দেখে আপনারা অবাক হবেন না। আর হাতে প্রদীপ কুকুর মণিমশা হচ্ছেন, ইনি হচ্ছেন সবার পূজ্য স্বয়ং চন্দ্রদেব, যাকে চাঁদ মামা বলা হয়। কারণ চাঁদের আলোয় প্রেমিকা আলাপ করতেন সত্যি নেনুর সমাধির পাশে হাত ধরাধরি করে পথ হারিয়ে ফেলবে। আর ইনি হচ্ছেন ভয়ঙ্কর জানোয়ার, যাকে লোকে সিংহ বলে। প্রেমিকা থিসবি হঠাৎ সিংহ দেখে ঘাবড়ে গিয়ে পালাতে যাবার সময় তার গায়ের মখমলে শালটা ধুলোয় লুটিয়ে পড়তে সিংহ সঙ্গে সঙ্গে কামড়ে রক্তারক্তি করে ফেলে। খানিক পরে রাজা পিরামুস দেখতে পেয়ে তলোয়ার কোষমুক্ত করে প্রচণ্ড বেগে সিংহের বক্ষ বিদ্ধ করেন। থিসবি তখন তুতে গাছের আড়ালে আত্মগোপন করেছিলেন। এই জীবন মরণ যুদ্ধ থেকে তিনি প্রেমিক অস্ত্র নিয়ে আত্মহত্যা করে মুক্তি লাভ করলেন। এবার সবাই মিলে এই ঘটনা তুলে ধরবে সবার সামনে। এখানেই আমার মাঙ্গলিক শেষ হলো। সূত্রধর অভিনেতারা সবাই সাজঘরে চলে যাওয়ার পরে থিসিয়াস বলেন, সিংহও কথা কইবে নাকি? ডিমেস্ট্রিয়াস, অবাক হইবার মতো কিছু নেই মহারাজ, এত গাধা কথা কইছে, আর একটা সিংহ বলতে পারবে না? এবার মঞ্চের ওপর দাঁড়িয়ে পাঁচিল রবি স্নাউট বলে, এই নাটকে এমন একটা ঘটনা আছে যে আমি স্নাউট দেওয়াল সাজিয়ে দাঁড়িয়ে আছি, আমার দেহে একটা ছেঁদা আছে, আর যাতে বদমাশরা ফুটো বলে সেই ফুটো দিয়ে পিরামুস আর থিসবি পায়সির মতো ফিসফিস করে প্রেমালাপ করছেন। এই মাটি চুন সুরকি আর ইঁট জানিয়ে দেয় আমি সেই শক্ত পাঁচিল। ভদ্র মহোদয়গণ শুনুন, সত্যিই সেই ফুটো যার ভেতর দিয়ে নাটকের নায়ক আর নায়িকা প্রেমালাপ করার পথ। থিসিয়াস রাউটের অভিনয় করে তারিফ করেন। ইঁট পাটকেলের চেয়ে আর কি ভালো বলতে পারবে? ডিমেস্ট্রিয়াস মন্তব্য প্রকাশ করে বলেন, যাই বলুন প্রভু, এমন শতলাভে সুরকি জীবনে দেখিনি। পিরামুসকে এমন সময় আসতে দেখি। থিসিয়াস বলেন, চুপ করো। পিরামুস দেওয়ালের দিকে এগিয়ে আসছে। সবাই সেই দিকে তাকায়। পিরামুস তখন বলতে শুরু করে, হে ভয়ঙ্কর রাত, হে অন্ধকার রাত, হে পালিয়ে যাওয়া দিবালোকের সিংহাসন লোভী রাত, হে রাত, হায় পৃথিবী বড় দুঃখ লাগছে। থিসবি তার প্রতিভা ভুলে গেছে। এবার আরও কাছে এসে পিরামুস দেওয়ালের দিকে চেয়ে বলে, আর তুই যে পাঁচিল, মিষ্টি পাঁচিল, ওহে আমার সুন্দরী, ওর বাপ আর আমার বাপের ঘরের মাঝখানে কি করিস তোর ফুটো দেখা, নাইলে আমাকে খুন করে ফেল। দেওয়াল বেশি সাউন্ড পূর্ব পরিকল্পিত আঙুলটা তুলে ধরে। তাই দেখে পিরামুস বলতে শুরু করে, হে ভদ্র পাঁচিল, তোমায় ধন্যবাদ। এ কি তোমার গায়ে অপরিষ্কার শ্যাওলা রয়েছে? তুমি পাজি, তোমার ফুটো গায়ে দিয়ে স্বর্গ দেখতে পাচ্ছি না। নিয়তির কি পরিহাস, কি দেখালি তুই? কোথায় তোমার পদ্ম ফুলের মধ্যে থিসবির মুখ? তোমার দেহটা অভিশপ্ত, ধ্বংস হয়ে যাক ইটের গাঁথনি। থিসিয়াস আপন মনে বলেন, এটা যে জ্যান্ত দেওয়াল, ও উল্টে সাপ দেবে। কথাটা পিরামুসের কানে যেতে বলে, প্রভু নাটকেও সব লেখা নেই। এবার থিসবির পালা এলে আমি ওই ফুটো দিয়েই তোকে দেখতে পাবো। আমি শুধু নয়, সবাই দেখবেন। আমি যা বলেছি তা এতটুকু মিথ্যে নয়। ওই তো থিসবি আসছে। থিসবি মঞ্চে এসে বলে, হে পাঁচিল, তুমি অনেকবার আমার নিবেদন শুনেছ। তুমি এতই নিষ্ঠুর যে আর আমার মাঝে দাঁড়িয়ে বাধ্যতা সৃষ্টি করছো। তোমার ইটের গায়ে আমার দাড়ি ঠোঁট লাল লেগে তোমার পাষাণের মতো মন্দির নির্দয় হয়ে অহংকারে ফুলে ওঠে যেন। পিরামুস বলে, কার কণ্ঠস্বর দেখছি ফুটোয় চোখ রাখবে? শুনি আর নাই শুনি, প্রিয়তমার মুখ দেখবো থিসবি? থিসবি বলে ওঠেন, তুমিই আমার প্রিয়তম, তোমার জন্যই দিন গুনছি। পিরামুস সেই দিকে ফিরে বলে, সেদিনের গুণে কি হবে? আমার কাঁধে কন্দর্প চেপেছে, আমি অনুরক্ত কামন মাদনায়। থিসবি দুঃখ প্রকাশ করে, ভাগ্য খারাপ, আমি রতির মতোই থাকবো। পিরামুস সেই দুঃখে বিচারিত হন না। আমি সূর্যের মতো এই কুন্তী দেবীর ভক্ত। থিসবি আবার জানায়, আমিও কুন্তী দেবীর মতো সূর্যদেবে যুক্ত। পিরামুস বললেন, তবে এই দেওয়ালের ফুটো দিয়ে আমাকে চুমু খাও। থিসবি আবার দুঃখ প্রকাশ করে, ঠোঁট দিয়ে শুধু পাঁচিলের ফুটোয় চুমু খাই। পিরামুস বিরক্ত সুরে বলে ওঠে, ঢের হয়েছে। তুমি কি তড়িতের মতো ছুটে নির্নোর সমাধির পাশে বসবে? থিসবি শপথ করে জানায়, জীবন মৃত্যুর সাক্ষী রেখে আমি মিলনের আশায় যাব। এবার পাঁচিল কথা কইল। পাঁচিলের অভিনয় এখানে ইতি, তাই সে অপর জায়গায় চলে যাচ্ছে। থিসিয়াস বলে ওঠেন, একই রকম হলো, দুটো পরিবারে চীনের পাঁচিলে চলে গেল যে। চাঁদের আসতে দেখে সমালোচনা বন্ধ হয়ে যায়। সবাই ভাবে দেখা যাক এবার চাঁদের বক্তৃতা।
চাঁদ বক্তৃতা শুরু করে। এই যে লণ্ঠন দেখছো, এটা হচ্ছে 16 কলা চাঁচ। ডিমিস্ট্রিয়াস হাসিয়ে কোনো রকমে বলে, ওই কথাগুলো নিজের পেটে পড়ো না। থিসিয়াস বলে, তা খানিকটা কলা খেয়েছে। পূর্ণিমা চাঁদের মানে 16 কলার চাঁদের খানিকটা মুছে গেছে। চাঁদ মামা পুনরাবৃত্তি করে, ওই দেখছো চাঁদ, ওই গেলাম যেন চাঁদ মামাটি হয়ে চন্দ্রলোকে বন্দি। থিসিয়াস বলেন, চন্দ্রলোকে যদি আটক থাকবে লণ্ঠনের মধ্যে ঢুকে পড়ুক, নাহলে চাঁদ মামা বলে এটা মানবে কেন? ডিমিস্ট্রিয়াস রসিকতা করে বলে, দেখছেন না লণ্ঠনের মধ্যে জ্বলন্ত পোলতেটার ভয়ে বাছাধন ধারে ঘাড়ে ঘিঁচছে না? পোলতের আগুন যেন কোপানল হয়ে দাউ দাউ করে জ্বলছে। হিপোলিটা ক্ষুণ্ণ হয়, না বাবা, এ ধরনের চাঁদ আমার লাগে না, তার চেয়ে অমাবস্যা হলেই যেন ভালো হতো। থিসিয়াস হিপোলিটার কথার পৃষ্ঠে বলেন, আলোর যা হাবভাব দেখছি তাতে মনে হয় কৃষ্ণপক্ষ আরম্ভ হয়ে গেছে, তাহলেও অন্তত ভদ্রতার খাতিরে চুপ করে থাকাই ভালো। লাইসেন্ডার গলাটা উঁচু করে বলে, চালিয়ে যাও চাঁদ মামা। চাঁদ মামা এবার বলতে থাকে, আমি বলতে চাই, এই যে লণ্ঠনটা দেখছেন এটা হচ্ছে চাঁদ, আর আমি হচ্ছি চাঁদ মামা। এই ফণি মনসার কাঁটার চোখ হচ্ছে চাঁদের কলঙ্ক, আর এই কুকুরটা হচ্ছে আমার বাহন। ডিমিস্ট্রিয়াস বিরক্ত হয়ে বলে, যত সব, তাহলে তো সবারই ওই লণ্ঠনটার ভেতর থাকা উচিত হলো, বাইরে কেন? নিজের মুখে চাপা দিয়ে সতর্ক করে সবাইকে। চুপ চুপ, থিসবি আসছে। থিসবি সে মঞ্চে হাত দিয়ে বক্তৃতা দেয়, এই তো সেই নিনুর কারখানা, কই আমার প্রিয়তমা কোথায়? এমন সময় সিংহ গর্জন করে ওঠে, হালম। সঙ্গে সঙ্গে থিসবি পালিয়ে যায় ভীষণ ভয় পেয়ে। ডিমিস্ট্রিয়াস তারিফ করে বলে ওঠে, বাহবা বাহবা, সিংহের গর্জনখানা কি? থিসিয়াসও বলেন, শুধু তাই, থিসবির পলায়নটা কিসের কমতি? হিপোলিটা বলে, চাঁদের বিষয়, সত্যি চাঁদের জ্বলনির বাহাদুরি আছে, বাহারাল চাঁদের আলো। মঞ্চে দেখা যায় সিংহ থিসবির পরিত্যক্ত শালখানি কামড়ে ছিঁড়ে ফেলে রেখে চলে গেল। থিসিয়াস বলে ওঠে, না, সিংহের কেতা আছে, যেন ইঁদুর ধরছে রে। এবার মঞ্চে আসে পিরামুস। লাইসেন্ডার জিজ্ঞাসা করে, পিরামুস কি তাহলে সিংহের মামা ভম্বল দাস? তাই তো সিংহ কেটে পড়লো। পিরামুস চলে গিয়ে আবার ফিরে এসে বক্তৃতা করে, হে মিষ্টি চাঁদ, দিবালোকে পৃথিবী ভরিয়ে দিচ্ছে, তোমাকে ধন্যবাদ জানাবার সঙ্গে সঙ্গে তোমার ওই কিরণ জালের নগদ দাম দিচ্ছি। তোমার ওই কিরণের জ্বলন্ত আলোর কাজলে একটু পরই আমার প্রাণে থিসবির দেখা পাবো। কিন্তু দাঁড়াও, এ কি বাধা? বেচারা আমি কি দেখছি, এ যে দুঃখের ফাঁস, না প্রিয়ার হাস। তোমার মখমলে শাল যে রক্তে মাখামাখি যমরাজ, তুমি তো কোথায় আমার মৃত্যু দাও? জীবনের সূত্র ছিঁড়ে দিয়ে প্রলেপ হেলে দুলে ঝড় তুফান তোলো। থিসিয়াস আর চুপ করে থাকতে পারে না। তিনি বলে ফেলেন, ইস, এই ব্যাকুলতার সঙ্গে খানিকটা চোখের জল বার করা যেত। হিপোলিটা দুঃখ প্রকাশ করে, আমি হয়তো দুর্বল চিত্ত বলবে তোমরা, কিন্তু তথাপি ওই লোকটার জন্য আমার দুঃখ হচ্ছে। পিরামুস এবার বলে, প্রকৃতি কি জানে এই সিংহকে সৃষ্টি করলো? সেই সিংহ আজ আমার প্রাণের কুসুম হিংসার আগুনে ঝলসে দিল। সেই প্রাণকুসুম হচ্ছে আমার প্রিয়া, চুরি আমার অন্তরে ছিল, থাকতে হাসতো, খেলতো, প্রেম নিবেদন করতো, রোজ রোজ আর জীবন যুদ্ধে। ওগো চোখের জল, তুমি আমার পাগল করে দাও, হে অস্ত্র, তুমি আমায় আঘাত করো। এই যুদ্ধে পিরামুসের বুক, হ্যাঁ, ওই বাঁদিকের বুকে যেখানে হৃৎপিণ্ড থাকে। পিরামুস নিজের বুকে অস্ত্র হেনে বলে, এই মরলাম, এবার আমি যক্ষ, আমি এখন খাঁটি মরা, আমার সৎকার হয়নি। প্রাণ পাখি আকাশে উড়ে যাচ্ছে, জীবের নজ্যোতি নিভে গেল, ওই চাঁদ পালিয়ে গেল। এই কথা বলার সঙ্গে সঙ্গে লণ্ঠন হাতে চাঁদ মদে ছুট। পিরামিস আবার বলতে থাকে, গেল গেল সব গেল, এবার আমার মৃত্যু। ডিমিস্ট্রিয়াস বলে ওঠে, বালাই ষাট, মরতে যাবে কিসের দুঃখে, মরণের ওপর টেক্কা মারো। লাইসেন্ডার রসিকতা করে বলে, টেক্কা মারবে কেমন করে, ও তো পাক্কা হয়ে গেছে, অপরের তুরুপের পিঠে ঠেক্কা খেয়ে বসে আছে। থিসিয়াস বলে, ডাক্তারের টাকা পাঠাতে পারলে এখন হয়তো বাঁচলেও বাঁচতে পারে, তারপর টেক্কা না হোক গাধা বনে একা অন্তত টানতে পারে। হিপোলিটার ব্যাপারটা ঠিক বোধগম্য হয়নি, তাই জিজ্ঞাসা করে, কেমন যেন ধাঁধা লাগছে। হিসবি ফিরে এসে প্রেমাস্পদের মৃত্যুদেহ খুঁজে বার করার আগেই চাঁদ বেমালুম কেটে পড়ল যে। থিসিয়াস বলেন, চাঁদ থেকেই বা তারা আলোতে হবে। ওই যে থিসবি আসছে, একটু অনুশোচনার পরেই নাটকের সমাপ্তি টানা হবে। হিপোলিটা বিরূপ মন্তব্য করে, এইরকম একটা প্রেমিকের জন্য খুব বেশি অনুশোচনা করার কি ঠিক হবে? সংক্ষেপে সারলে যেন বাঁচা যায়। ডিমিস্ট্রিয়াস অভিনয় সম্বন্ধে সমালোচনার ভঙ্গিতে বলে, পিরামুস আর থিসবির ভূমিকা অভিনয়ের মধ্যে তফাৎটা যৎসামান্য। যদি একজন পুরুষের ভূমিকায় আর একজন স্ত্রীলোকের, ভগবানকে দোহাই দিচ্ছি, সত্যি একখানা পুরুষ বটে, আর তেমনই পুরুষ বাচ্চার যোগ্য স্ত্রীলোক। লাইসেন্ডার বলে, ওই আঁখির দুটো নিক্ষেপ করে ওর মধ্যে শবদেহটা দেখা হয়ে গেছে। ডিমিস্ট্রিয়াস বলে, শুধু তাই না, ঈশ্বরের এজরাসে এবার ফরিয়াস আরম্ভ হয়ে যাবে। থিসবি ভাবাবেশে বক্তৃতা দেয়, প্রিয়তম ঘুমিয়ে আছো? এই মরে গেছো আমার পায়রা? পিরামুস, ওঠো, কথা কইছো না যে, তুমি কি বোবা হয়ে গেল?
কবরে মুটে ধরেছে, পদ্ম ফুলের মতো চোখ দুটো বুঝে আছে, আমের মতো ছোঁট, হলদে গাঁদা ফুলের মতো ললাট, আর নেই, শেষ হয়ে গেছে। কাঁদো কাঁদো প্রেমিক আমার, চোখ দুটো যেন সাপের মতো ছিল। আমি হতভগিনী হব, ডাকিনী, যোগিনী, কে কোথায় আছো? এসো, দুধের মতো সাদা হাত দিয়ে রক্তে ডুবিয়ে দাও তোমারই আমার প্রিয়তমাকে খুন করেছো, রেশমের মতো কাঁচি দিয়ে কেটেছো। জিভ, তুমি আর কথা বলো না, আমার বিশ্বাসী তলোয়ার তুমি এসো, আমার বুকের মধ্যে বেঁধে যাও। থিসবি নিজের বুকে তলোয়ার বসিয়ে দিয়ে সবার দিকে চেয়ে বলে, বন্ধুগণ, এবার আমার যাবার পালা। আমি জমের বাড়ি যাব, শেষবারের মতো বিদায় নিয়ে আমায় ছেড়ে দাও। থিসবির সুরে সুর মিলিয়ে বলেন, বংশে বাতি দেবার জন্য রইল চাঁদ আর সিংহ, ডিমিস্টিয়াস লুকাটে, আর দেওয়ালও রইল। এমন সময় শান্তি তো বটম উঠে পড়ে বলেন, না না, দেওয়াল আর নেই। দুই পরিবারের মধ্যে যে পাঁচিল ছিল তা ভেঙে গেছে। দয়া করে বাকিটুকু শুনবেন। এবার আমাদের দলের দুই নাচওয়ালি খ্যামটা নাচ দেখাবে। থিসিয়াস বাধা দেন, পরিশিষ্টের দরকার হবে না, তোমাদের নাটকের পক্ষ থেকে কোনো ওকালতির দরকারও হবে না। না না, দেওয়ালে অভিনেতারা সব মরে ভূত হয়ে গেছে, তাহলে পরিশিষ্টতা হবে কি দিয়ে? তবে কি জানো, স্বয়ং নাট্যকার যদি পিরামুসের ভূমিকা অংশগ্রহণ করতেন আর থিসবির মোজা গলার বেঁধে কারিকার দিকে চুলে পড়তেন, তখন সত্যি একটা করুণ ধন নাটক বলে জানতো। যাই হোক, মোটের ওপর নাটক মন্দ হয়নি। পরিশিষ্ট ছেঁটে ফেলে দিয়ে এমন একটা খ্যামটা নাচ দেখাও। নাটক শেষ হয়ে গেল। রাত অনেক হয়েছে, চলো সবাই শুয়ে পড়ি। গভীর রাতে পরিদের অধিকার, মন্ত্রযুদ্ধ মুহূর্ত যেন, রাতটা যেন জেগে জেগে আনন্দের মাঝখান দিয়ে কেটে গেছে। তেমনই আবার আগামীকাল সকালে ঘুমে অচেতন হয়ে পড়ব। অদ্ভুত ধরনের নাটকটা দেখে সময়গুলো যেন কোথাও গিয়ে চলে গেল জানাই গেল না। রাত এগিয়ে চলার সঙ্গে সঙ্গে অলস কাজটাও শান্ত হয়ে পায়ে পায়ে এগিয়ে চলেছে। চলো এবার আমরা শুতে যাই। এই উৎসব 15 দিন ধরে চলবে। প্রতি রাতেই নিশ্চিত কলহাস্যে মুখরিত হয়ে উঠবে। সবাই যে যার চলে যায়। এমন সময় বালক পরিপাক আসে। সে বলতে থাকে, এখন দূরে ক্ষুধার্ত সিংহের গর্জন শোনা যাচ্ছে। চাঁদ দেখে নেকড়ে ব্যাকুল্য বিলাপ করছে। দিনের বেলা কাজে শেষে চাষারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। লালচে আভায় শীতের উত্তাপ কমে যাচ্ছে ক্রমশ। পেঁচা একাকি তীক্ষ্ণ স্বরে ডাকছে। রাত্রে যাদের ঘুম হয় না, এরকম শোকাভিভূত লোকের বিছানায় শুয়ে মৃত্যু ভয়ে কেঁপে ওঠে ভগবানের নাম স্মরণ করে। অন্ধকারে ঢাকা এই সেই মুহূর্ত। মাঠের মধ্যে কবরগুলো যেন মুখ হাঁ করে আসে। প্রেতাত্মারা দিনে বার হতে পারে না, তাই ওরা বেরিয়ে এসে ভৌতিক অট্টহাসি হেসে গ্রামের পদে পথে ঘুরে বেড়ায়। আমরা দক্ষ পরি 3 ডাকিনীর সাপের ভয়ে তাড়াতাড়ি চলি। সূর্যের প্রখর দৃষ্টিতে আমার ভয়ে কাঁপতে থাকি, তাই অন্ধকারে স্বপ্নের মতো ঘুরে বেড়াই। রাতটা আমাদের উন্মাদনায় খেলার সময়। এই শূন্য মন দিয়ে শুধু শান্তি আর দুঃখে ভরে থাকবে। আমি ঝাঁটা হাতে যক্ষরাজের আদেশে আনাচে কানাচে দরজার পাল্লা পাশে ধুলো ছেড়ে দেব। কবিরন আসেন জানীয় অনুচরবর্গকে সঙ্গে নিয়ে। তারপর বলেন, উৎসবের প্রদীপ নিভু নিভু হয়ে মরার মতো নির্জীব হয়ে আসছে। এবার ঘরে ঘরে সূর্য এনে দাও। মালতীলতায় যেমন করে মুক্ত বিহঙ্গরা ছন্দে ছন্দে ওড়ে, আমরাও তেমনই অন্ধকার নষ্ট করে নাচের ছন্দে ঘুরি। মুক্ত প্রাণ, শুধু কল কল কণ্ঠে গান গেয়ে যাওয়ার নাচ। টিটানিয়া বলেন, ধীর গমক সুরে তাকে স্পন্দিত করে। হাতে হাত ধরে নাচতে প্রাণ ঢেলে দে। পায়ের নুপুর থেকে আশীর্বাদ ঝরে পড়ুক প্রতি গৃহে গৃহে। দেখিস যেন পায়ের একটি স্বর ভুলে না হয়। অবিরাম বলেন, যতক্ষণ না ভোরের আলো ছড়িয়ে পড়ে ততক্ষণ পর্যন্ত ঘরে ঘরে যা। আমরা সবাই ফুলশয্যায় পবিত্রময় করে তুলব। সেখানে অনাগত শিশু কল্যাণময় সন্তানরূপে গণ্য হবে। মা বাপের অটুট স্বাস্থ্য হবে, একে অপরের প্রতি অনুগত হবে। আর এই অনাগত শিশুরা নিটল হবে মাছের ঘাসের শির ছুঁয়ে এই শিশি আনা হয়েছে। রাতের বেলা বিছানার ওপর এগুলো ছড়িয়ে দে, এতেই ভবিষ্যতে সুখ ও শান্তি হবে। যা, তুই এই তাড়াতাড়ি গিয়ে আগামীকাল ভোর না হতে ফিরে আসবি, সকাল হয়ে এলো বলে। সবাই চলে যাওয়ার পর বালক পরিপাক বলে, পৃথিবীবাসী, আমরা আপনাদের কি কোনো দিন কষ্ট দিয়েছি? বলেই আমরা খুশি। মনেই করুন না কেন তন্দ্রা আসে চোখে। যা চোখে দেখায় সবই খেয়াল, শুধু স্বপ্ন আর মায়ার ঘোর এই নাটিকাটি বাজি। ঠাকুমার রূপকথা, এটা খেয়াল খুশি বিদ্রোহ চৈত্র মাসের স্বপ্ন। আমরা অত্যন্ত বাজে লোক, দয়া করে আর বকবেন না। এরপরে সত্যি গল্প আমরা তুলে ধরবো। তবু সব মিথ্যেই কি মিথ্যে হয়, আর সব সত্যই কি সত্যি? এই মনটার ভিতরে কি ছায়া জগৎ বলতে কিছু নেই? যদি সাপে না কাটে বা জলে ডুবে না মারা যায়, তাহলে খুব অল্প দিনের মধ্যে আবার দেখা হবে। আমি রবিন এই কথা বলছি। আবার দেখা হবে। নমস্কার। রাজা সিম্বেরিনের কাহিনী। শেষ হলো উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি এ মিডসামার নাইটস ড্রিম। শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে শুনছিলেন এই অত্যন্ত সুন্দর কমেডিটি। গল্পপাঠ ও সম্পাদনায় ছিলাম আমি তমনাশ। 19 মে 2022 এই পর্ব।
আর আগামী 26শে মে 2022 ঠিক সকাল 9টায় শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে দেখুন উইলিয়াম শেক্সপিয়ার রচিত কিং লিয়ার। ধন্যবাদ।